রাজ্যে ক্ষমতার পালাবদলে বদলে গেল প্রশাসনিক বৈঠকের ছবিটাও। যা তৃণমূল আমলে দেখা যায়নি তা দেখা গেল বিজেপির আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রশাসনিক বৈঠকে কেন বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয় না, এই প্রশ্ন বারবার উঠছে। এটুকু রাজনৈতিক সৌজন্য দেখাতে কোথায় বাধে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তৃণমূল সরকার এখন অতীত, রাজ্যে এখন বিজেপি সরকার, সেই সঙ্গে ফিরল রাজনৈতিক সৌজন্য। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল সাংসদ ও 6 জন তৃণমূল বিধায়ক। আমরা তো ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। মঙ্গলবার কল্যাণীতে একসঙ্গে 3টি জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাকা হয়েছিল নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনার 68 জন বিধায়ককে। আমন্ত্রিত ছিলেন তৃণমূলের 15 জন বিধায়ক। তাদের মধ্যে 6 জন বৈঠকে যোগ দিতে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। কল্যাণীর বৈঠকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের পাশাপাশি দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, শরৎনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল ও বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি অনেকদিন বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে বিরোধী দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে। এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। যা গত 15 বছর দেখা যায়নি, এবার বিজেপি সরকারের শুরুতেই দেখা গেল রাজনৈতিক সৌজন্য। ডেভেলপমেন্টের কাজে শাসক এবং বিরোধী হাত ধরে চলা উচিত। কিন্তু আমাদের রাজ্যে যে সংস্কৃতিটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন সেটা হলো কোনো বিরোধী এমএলএ বা এমপিকে তিনি তার প্রশাসনিক বৈঠকে ডাকতেন না। জেলার বৈঠকগুলো যখন আয়োজন করা হতো তখন বিরোধীদেরকে বাদ দিয়ে কেবল শাসক দলের কাউন্সিলর, এমএলএ, এমপিদের নিয়ে তিনি কার্যত একটা দলীয় সভায় পরিণত করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভাকে দলীয় সভায় দিনের পর দিন কিন্তু পরিণত করেছিলেন। বারবার আমরা প্রশ্ন তুলেছিলাম যে কেন প্রশাসনিক সভায় বিরোধীরা ডাক পাবে না। গণতন্ত্রে তো এটাই নিয়ম যে নির্বাচন হয়ে যাওয়ার পর শাসক এবং বিরোধী হাতে হাত মিলিয়ে তারা উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়বে, যেটা আমরা দক্ষিণ ভারতবর্ষে দেখি। দেখুন, দক্ষিণ ভারতবর্ষের তামিলনাড়ু দেখুন, আপনি কেরালাতে দেখুন, আপনি অন্ধ্রপ্রদেশে যান, আপনি কর্ণাটকে যান, সেখানে কিন্তু একবার নির্বাচন হয়ে গেলে শাসক এবং বিরোধী হাতে হাত মিলিয়ে ডেভেলপমেন্টের কাজকে কিন্তু তারা এগিয়ে নিয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বিরোধীদেরকে ইগনোর করতেন। যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হলে যখন আমরা প্রশ্ন তুলতাম যে কেন তিনি সর্বদলীয় বৈঠক ডাকছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক পর্যন্ত ডাকতেন না বেশিরভাগ ক্ষেত্রে। আর ডাকলেও সেটা তার শোতে পরিণত হতো। ফলে বছরকে বছর এই রাজ্যে এমন একটা ব্যবস্থা চালু হয়েছিল যেখানে বিরোধীদের শত্রু হিসাবে দেখা হতো, বিরোধীদের শত্রু হিসাবে দেখিয়ে দাগিয়ে দিয়ে তাদের উন্নয়নের প্রক্রিয়া থেকে দূরে রাখা হতো। এমনকি বিরোধী এমএলএদের যে এমএলএ ডেভেলপমেন্ট ফান্ড থাকে, এমপিদের এমপি ডেভেলপমেন্ট ফান্ড থাকে, কাউন্সিলরদের কাউন্সিলর ডেভেলপমেন্ট ফান্ড থাকে, সেই ফান্ড পর্যন্ত বিরোধী নির্বাচিত সদস্যরা ব্যবহার করতে পারতেন না। একদম পরিষ্কার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাধা হয়ে দাঁড়াতো। এমনকি কোভিডের সময় আপনারা দেখেছেন একের পর এক বিধায়ক, আজকে যিনি কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার, তাকে পর্যন্ত, বা দেবশ্রী রায় তখন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, তাদেরকে পর্যন্ত ডেভেলপমেন্টের কাজে যুক্ত হতে দেওয়া হয়নি, ঘর থেকে বেরোতে দেয়নি। এই রাজনৈতিক সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন পশ্চিমবাংলায় চালু করেছিলেন। আমরা অত্যন্ত খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কুৎসিত যে রাজনীতি, মানে যেখানে বিরোধীদেরকে বার্ত করে রাখা হতো, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী যে বার্তা দিলেন সেখানে শাসক বিরোধী তিনি সবাইকে নিয়ে চলতে চাইলেন। তিনি পরিষ্কার, এর আগেও আমরা দেখেছি মানে বৈঠকগুলোতে, আজকের বৈঠকেও আমরা দেখলাম যে যেভাবে তিনি বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে ডেকে আনলেন, তাকে বক্তৃতা করতে দিলেন। তিনি বসিরহাট থেকে আসা
একাধিক বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন বিধায়ক বক্তৃতা করলেন। বিরোধীদের সাজেশন থাকবে, বক্তব্য থাকবে, সমালোচনা থাকবে, সেগুলোকে সঙ্গে নিয়ে পাথেয় করেই তো শাসককে এগোতে হবে। তৃণমূলের টিকিটে জিতে এবছরে প্রথম বিধানসভায় পা রেখেছেন দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, পেয়েছেন 1 লক্ষেরও বেশি ভোট। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। স্বরূপনগর থেকে 94,000-এর বেশি ভোট পেয়ে তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক বীণা মণ্ডল এবং হারোয়া থেকে 1,17,000-এর বেশি ভোট পাওয়া আব্দুল মাতিনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিমও। এলাকার কাজটা তো করতে হবে, তার জন্যই এসেছি, এলাকার উন্নয়নের স্বার্থেই এসেছি। এর ডাইরেকশন দিয়েছেন, ডেভেলপমেন্ট কিভাবে হবে আমরা সব কথাবার্তা বলেছি। যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছে, এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের কাজতেই হবে। অন্যান্য রাজ্যে নিয়মিত দেখা গেলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ছবি নজিরবিহীন। ভালো দিন আসছে, নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই, সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। 100 দিনের কাজ থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে উঠে আসে একাধিক বিষয়। শুভেন্দুবাবুর যে প্রশাসনিক বৈঠক হয়েছে কল্যাণীতে, সেখানে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মহাশয় উপস্থিত ছিলেন এবং এই প্রশাসনিক বৈঠকগুলো আগের রাজত্বে, তৃণমূল রাজত্বে যখন হতো, মোটের ওপর আমরা দেখেছি যে সেই সময় যে ঘটনাগুলি ঘটেছে সেখানে মোটের ওপর খুব গভীর যে আলোচনা সব সময় হয়েছে এমনটা নয়, এবং বিরোধী দল অর্থাৎ সেক্ষেত্রে বিজেপিই ছিল মোটের ওপর আমাদের রাজ্যে। একটি জায়গায় আইএসএফ এর বিধায়ক ছিলেন, তারা কিন্তু সাধারণভাবে যে প্রশাসনিক বৈঠকে থাকতেন এমনটা মোটেও নয়। ফলে আজকের এই যে প্রশাসনিক বৈঠকটি, সেই বৈঠকটির যে ধারা নির্ধারিত হলো সেটি একেবারেই গুরুত্বপূর্ণ। বারবারই যে আলোচনাটি আসে সেটা হচ্ছে আমাদের যে বহুদলীয় সংসদীয় গণতন্ত্র এবং যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তার নিরিখে কোনো রাজনৈতিক দল সরকারে থাকতেই পারেন, কিন্তু তারপর তাদের মধ্যে যোগাযোগ রাখলে তবেই রাষ্ট্রের কাজ বা মানুষের কাজ করা সম্ভব। তৃণমূল আমলে বারবার করে আমরা দেখেছি যে তৃণমূল এবং বিজেপির দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বে প্রশাসনিক বৈঠকগুলো মাঝে মাঝে মনে হতো এটা একেবারেই রাজনৈতিক দলের মিটিং। সেখান থেকে বেরিয়ে এসে শুভেন্দুবাবুর বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার মহাশয়া যাওয়া বা আরও অন্যান্য তৃণমূলের এমএলএরা যাওয়া, এবং একই উদাহরণ আসছে উত্তরবঙ্গে, যেখানে নিশীথবাবু আজকে সেখানে বৈঠক করেছেন এবং সেখানেও তৃণমূলের যারা বিধায়ক তারা গেছেন। এগুলি আমার মনে হয় যে সংসদীয় গণতন্ত্রের পক্ষে একটি শুভ লক্ষণ। সব রাজনৈতিক দল মিলে একসঙ্গে আলোচনা করবেন, মানুষের কাজ করবেন, এবং সেখানে রাজনৈতিক দলের চেয়ে রাষ্ট্র ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুতরাং এই ধারাটি যদি হয়, এবং এখন তো যেভাবে ডবল ইঞ্জিন ডিফাইন করা হয় আর কি, এই মুহূর্তে তো কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার একই রাজনৈতিক দল বিজেপি দ্বারা পরিচালিত, ফলে সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু কাজ তাড়াতাড়ি হওয়ার। এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বঞ্চনার অভিযোগ, সেই অভিযোগ যদি যায় এবার, তাহলে খুব ভালো হয়। যদিও এটা মাথায় রাখতে হবে, 2004 সালে যখন ইউপিএ সরকার এসেছিল তখন কিন্তু সিপিআইএম বা বামপন্থীরা বাইরে থেকে সমর্থন করেছিল, এবং সেই সময়ও একটা কেন্দ্রের এবং রাজ্যের সরকারকে ঠিক ডবল ইঞ্জিন না বললেও 1.5খানা ইঞ্জিন অন্তত বলা যেতেই পারত। এর আরেকটি অংশ আছে, যেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে পারস্পরিক যোগাযোগ। একদিকে দ্বন্দ্ব তো আছেই, দুটি রাজনৈতিক দল তারা তাদের মতো করে নির্বাচনে লড়াই করেছেন, কিন্তু যেটা বুঝতে হবে যে কাকলি ঘোষ দস্তিদার মহাশয় সম্পর্কে যে আলোচনা হচ্ছিল, যে তার সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, তাই নিয়ে যে কথোপকথন সমাজ মাধ্যমে উঠে আসছিল, তাতে মনে হতে পারেই যে তিনি এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে খুব একটা থাকতে চাইছেন না। সুতরাং প্রশাসনিক বৈঠকের যে ব্যাপ্তি, তার বাইরে গিয়ে, সেই পরিধির বাইরে গিয়ে যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে আবার কিছুদিন পর এই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া। এখন খুব একটা বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিষয়টি ঘটবে না বলেই আমার ধারণা, কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার যে ঘটনাটি, সেই ঘটনাটি কিন্তু আবার ঘটতে পারে। এবং সেক্ষেত্রে যারা তৃণমূলের এমপি এমএলএরা এইখানে যাচ্ছেন, তারা কোনো বার্তা দিচ্ছেন কিনা বিজেপিকে, এবং বিজেপি এই মুহূর্তে বলার চেষ্টা করছে যে তারা যাকে তাকে নেবে না তৃণমূল থেকে। কিন্তু রাজনীতিতে আমাদের রাজ্যে যে ধারার সৃষ্টি তৃণমূল কংগ্রেস করেছে দল পরিবর্তনের, আমার মনে হয় সেখানে কিন্তু এই সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং একদিকে এই আলোচনাটা
প্রশাসন ভিত্তিক, অন্যদিকে কিন্তু রাজনৈতিক দলবদলের যে আভাস, সেই আভাসটিও একই সঙ্গে রয়ে গেল। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। তিনি নিজেও বুধবারের বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। স্বাভাবিকভাবে আমি যেমন আগামীকালই একটা প্রশাসনিক মিটিং নয়, কিন্তু শরৎচন্দ্র মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার কেন্দ্রে, সেখানকার একটি মিটিং রয়েছে, সরকারি মিটিং, আমি সেই মিটিংয়ে যোগ দিতে যাব। প্রশাসনিক বৈঠকে উপস্থিত সব দলের প্রতিনিধি। এই ছবি কি নিয়মিত দেখা যাবে? দেখুন, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার সময় মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব, এবং প্রধানমন্ত্রীর বার্তা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তাহলে যদি উন্নয়ন করতে হয় এবং সেই উন্নয়নকে যদি সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করতে হয়, তাহলে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের রাখতে হবে, তাদের বাদ দিয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। 80টার মধ্যে আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এখন যদি উন্নয়ন করতে হয়, তাহলে কি এই 80টাকে বাইরে সরিয়ে রেখে উন্নয়ন করতে হবে? একটা ইনক্লুসিভ গ্রোথ যদি নিয়ে আসতে হয়, একটা সার্বিকভাবে যদি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে প্রত্যেক জনপ্রতিনিধির মতামতটা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিধায়ক হতে পারেন, সাংসদ হতে পারেন, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে কোনো প্রতিনিধি হতে পারেন। উন্নয়নের ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে এখানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয়। নির্বাচন যখন লড়াই করব, রাজনৈতিক যখন বিরোধিতা করব, সেই বিরোধিতা হবে ময়দানে, সেটা হবে ভোটে। কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা মনে করি যে সমস্ত বিরোধী শক্তিকে নিয়েও আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে। এবং আজকে যে বৈঠক হয়েছে, সেখানে বিরোধীদের উপস্থিতি, যা এখন পশ্চিমবঙ্গের মানুষ একটা নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন, যা নিয়ে সংবাদ মাধ্যম আলোচনা করছে, আসলে এটাই হওয়া উচিত, এটাই কাম্য। কারণ গত 50 বছর যাবৎ এই রাজ্যে যে সরকার চলেছে, সেই সরকারগুলো হয়েছে বাম সরকার, তৃণমূল সরকার, কেউই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যে আমরা একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করব। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, বিরোধী দলনেতা ছিলেন। তিনি যখন মিটিং করতে যেতেন বা কোনো মিছিল করতে যেতেন, তার জন্য তাকে 104 বার হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়েছে। তা যারা এই ব্যবস্থা তৈরি করেছিলেন, যারা বিরোধী শূন্য করে দিতে চেয়েছিলেন, যারা বিরোধী কণ্ঠস্বরকে সম্পূর্ণ বাজেয়াপ্ত করেছিলেন, যারা গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, বিরোধিতার অধিকার, সরকারকে সমালোচনা করবার অধিকার যারা কেড়ে নিয়েছিলেন, তাদের তো মানুষ শুনে ফেলে দিয়েছে। তো প্রত্যেকটা নির্বাচন থেকেই রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। সে জিতলেও নেওয়া উচিত, হারলেও নেওয়া উচিত। সেই শিক্ষা নিয়ে আমরা এটা করেছি, আর এটাই আমাদের লক্ষ্য। উন্নয়নের ক্ষেত্রে যে কোনো বিভাজনের রাজনীতি চলবে না, উন্নয়নকে কোনো দলের রঙে নাগিয়ে দিলে চলবে না। কারণ এই সরকারটা পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার, এটা পশ্চিমবঙ্গবাসীদের জন্য সরকার। সেখানে তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিআইএম আছে, আইএসএফ আছে, সবাই আছে। সবাইকে নিয়েই এই সরকার চলবে। এই সরকার যাতে সর্বব্যাপী হতে পারে, সর্বস্পর্শী হতে পারে, এবং উন্নয়নটা যাতে সার্বিক হতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। আমার মনে হয় যারা আজকে মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন বিরোধীদের পক্ষ থেকে, তাদেরও স্বাগত, তারা খুশি হয়েছেন। এই ছবি কি এই ইঙ্গিতই দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাচ্ছে? এই সময় নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে বহু কর্মী তারা ঘর ছাড়া, আহত, মিথ্যা মামলা, কোর্ট, অ্যারেস্ট, জামিনের যুদ্ধ, একটা সমানে এই ধরনের জিনিস চলছে। মৃত্যু হয়েছে, পার্টি অফিস দখল হয়েছে, পুলিশ কথা শুনছে না এবং সহযোগিতা করছে না। ফলে এইরকম সময়ে এই বৈঠকগুলিতে যাওয়া উচিত হবে, নাকি সরকারকে বলা হবে আগে পরিস্থিতি স্বাভাবিক করো, পুলিশকে কড়া ইনস্ট্রাকশন দাও, ঘর ছাড়াদের ঘরে ফেরাও, কাজ ছাড়াদের কাজে ফেরাও, দোকান লুট হওয়াদের দোকানে বসতে দাও, এবং
দখল করা পার্টি অফিস ফিরিয়ে দাও, তারপর আমরা সব ব্যাপারে আছি। এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে। কারণ যে ছেলেটি মন প্রাণ থেকে তৃণমূল করেছে, যে ছেলেটি তৃণমূলের কর্মী হিসেবে আহত বা গ্রেফতারির ভয়ে কোর্টের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আগাম জামিনের চিঠি নিয়ে, পুরনো মামলায় বেসলেস যাকে যোগ করা চেষ্টা হচ্ছে নতুন করে, সে যদি ঘর ছাড়া অবস্থায়, কাজ ছাড়া অবস্থায় টিভিতে দেখে যে আমি দলটা করে আমি ঘর ছাড়া, আর আমার দলের নেতারা এক মঞ্চে বসে কত সুন্দর সুন্দর গঠনমূলক কথা বলছেন, তাদের আবেগে লাগতে পারে। ফলে এই দুটো বিষয় নিয়ে দলে পরিষ্কার আলোচনা চলছে। মতামত আমরা নিশ্চয়ই পার্টিসিপেট করব, কিন্তু এখন এই সময়টা করব কিনা নাকি কদিন বাদে করব, এটা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর দলের লাইন জানিয়ে দেবেন। এর মধ্যে যারা চলে গেছেন তাদেরও এটা নিজস্ব সিদ্ধান্তের বিষয় যে আমি নিশ্চয়ই যাচ্ছি, বাট আমার সেই কর্মীগুলির কথা একটু মনে রাখা যারা ঘরে নেই, দোকানে নেই, আক্রান্ত, সর্বশান্ত, তাদের নিশ্চিতভাবে সিদ্ধান্ত। আর একটু কোনো কমিউনিকেশন গ্যাপ হতে পারে, শোভনদা দু একজনকে কমিউনিকেট করার দায়িত্ব দিয়েছিলেন, কোথাও একটা সমস্যা হলেও হতে পারে, কিন্তু দলের লাইনটা কি হবে সেটা শোভনদেব বাবু মমতাদির সঙ্গে কথা বলে জানিয়ে দেবেন। আর এই যে 15 বছর ডাকা হয়নি বলা হচ্ছে, একদম ঠিক না, বিকৃত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন তখন তো ফিশ ফ্রাই বিতর্ক হয়ে গেল, যে মমতা বন্দ্যোপাধ্যায় এত আপ্যায়ন করলেন বিরোধীদের, কেন ফিশ ফ্রাই খাওয়ালেন আর এরা কেন ফিশ ফ্রাই খেলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সদিচ্ছা দেখিয়েছিলেন। তারপর যদি বিরোধীরা ব্যক্তি কুৎসা, বিশৃঙ্খলা, হট্টগোল, চিঠি পাঠালেও না আসা, এগুলোর দিকে চলে যান, সেক্ষেত্রে পরবর্তীকালে পরিস্থিতি জটিল হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুরু করেছিলেন বিরোধীদের ডাকতে, সেই ফিশ ফ্রাই বিতর্কের কথা মনে রাখবেন। ফলে আজ যারা বলছেন ডাকা হয়নি, সেটা কিন্তু সত্যের অপলাপ হচ্ছে। কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যখন উপস্থিত বিরোধী তৃণমূল সাংসদ ও বিধায়করা, তখন একই ছবি উত্তরবঙ্গের শিলিগুড়িতেও। উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই বৈঠকে তৃণমূলের উত্তরবঙ্গের 13 জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন 11 জন। তারা হলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাঁচলের তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুজাপুরের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন, রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়, মোথাবাড়ির তৃণমূল বিধায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মোহাম্মদ মাতিবুর রহমান, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান, গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রব্বানী, ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন, হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র। রাজনীতির ময়দানে রাজনীতি হয়, আর ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে, প্রগতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে করতে চাই। আমাদের কাছে সবার কথার গুরুত্ব রয়েছে, মতামত দেওয়ার অধিকার রয়েছে। এখানে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির অধিকার রয়েছে তাদের কথা বলবার, এবং আমরা যারা চেয়ারে রয়েছি আমরা তাদের কথা শুনবো। পাবলিকের স্বার্থে কাজ করতে হবে, এটাকে প্রায়োরিটি আমাদের, কারণ তার জন্যই পাবলিক আমাদের 3বার কাউকে 4বার ইলেক্টেড করে পাঠিয়েছে। সুতরাং আমরা দেখব পাবলিকের স্বার্থ, আমাদের এলাকার ইন্টারেস্ট মানুষের, আর স্বাভাবিকভাবে গোটা রাজ্যের, দেশের। সামনেই বর্ষাকাল, প্রায় প্রতি বছরই বর্ষায় বিধ্বস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তা নিয়ে এদিন প্রস্তুতি বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এটা প্রি মনসুন নিয়ে আলোচনা হলো, এবং মহানন্দা নদী থেকে আরম্ভ করে গঙ্গা নদী চারদিক দিয়ে কী করে করা হবে ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা রেজাল্ট দেখব না, এজ এন এমএলএ আমাদেরকে ডেকেছেন, যার জন্য আমরা এসেছি। আমরা একটা এক্সাম্পল দেওয়ার জন্য এসেছি, এক্সাম্পল ক্রিয়েট করার জন্য এসেছি। প্রথমবার আমাদেরকে ডাকা হয়েছে, আমরা মিটিং অ্যাটেন্ড করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বৈঠকে অনুপস্থিত ছিলেন চাকুলিয়া তৃণমূল বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ ও সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা বাসুনিয়া। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। হারের পর থেকেই এই সুর কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের 4বারের সাংসদ, 4বারই উত্তর 24 পরগনার বারাসাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়া সঙ্গী। বিপর্যয়ের পর তিনি যা বলছেন তা ইঙ্গিতপূর্ণ। প্রশ্ন উঠছে, কাকলি ঘোষ দস্তিদারের নিশানায় কে? কখনো সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন, কখনো সাংবাদিক বৈঠকে। জেলা সভাপতির পদ ছেড়েছেন,
সরাসরি নিশানা করছেন নেতৃত্বের একাংশকে, আক্রমণ করেছেন আইপ্যাককেও। আর মঙ্গলবার বারাসাতের এই তৃণমূল সাংসদকেই দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে 6 জন তৃণমূল বিধায়কের পাশাপাশি একমাত্র তৃণমূল সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন কাকুলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই সেখানে তিনি চলে আসেন। প্রথমে তিনি মঞ্চের নিচে চেয়ারে বসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নির্দেশে তাকে মঞ্চে ডেকে নেওয়া হয়। পরে তিনি বক্তব্যও রাখেন, তুলে ধরেন এলাকার সমস্যার কথা। আমাদের এলাকার ডেভেলপমেন্ট নিয়েই বলেছি। আমাকে ডাকা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমায় বলেছেন, আমি গিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম আপনি মুখোমুখি হলেন এবং আপনি দীর্ঘদিন রাজনীতির আগিনায় আছেন। সব মিলে তার প্রশাসনিক বৈঠক, তার বক্তব্য সব মিলে আপনার প্রথম দিনের অভিব্যক্তি কি? অতি উত্তম। কিন্তু বিরোধী দলের সাংসদ হিসেবে একমাত্র কাকুলি ঘোষ দস্তিদারকেই কেন আমন্ত্রণ জানানো হলো? আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। 14ই মে কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই কাকুলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকুলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর 10 দিনের মধ্যে গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকুলি ঘোষ দস্তিদার। আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। দলের একাংশকেও নিশানা করেন কাকুলি ঘোষ দস্তিদার। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না। আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। বৈভব বলতে গিয়ে কাকে নিশানা করলেন কাকুলি ঘোষ দস্তিদার? দলের কোনো শীর্ষ হেভিওয়েট নেতাকে? আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে 10 বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন যখন আমি দলে এসেছিলাম, এই কারণেই কি বিজেপি সরকারের কাছে কাকুলি ঘোষ দস্তিদার এখন বিশেষ সাংসদ? বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই। 1976 সালে যোগমায়া দেবী কলেজে তখন কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1979 সাল থেকে কলকাতা মেডিকেল কলেজে ছাত্র পরিষদ করেছেন কাকুলি ঘোষ দস্তিদার। ছাত্র রাজনীতির সময়কাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ। দিনে দিনে যে সম্পর্ক ক্রমেই জোরদার হয়। 1984 সালে যাদবপুরে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে লোকসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী কাকুলি। এই সম্পর্ক আরও জোরালো হয় যখন 1996 সালে যাদবপুর বিধানসভা কেন্দ্রে বুদ্ধদেব ভট্টাচার্যর বিরুদ্ধে কাকুলি ঘোষ দস্তিদারকে কংগ্রেসের টিকিটে প্রার্থী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে তৈরি হয় তৃণমূল। ওই বছরেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়ান কাকুলি ঘোষ দস্তিদার। পরের বছর হাওড়া লোকসভা কেন্দ্রে লড়েন তিনি। 2001 সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়েন কাকুলি ঘোষ দস্তিদার। 2005 সালের পুরভোটে কলকাতার 88 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মালা রায়ের বিরুদ্ধে লড়েছিলেন তৃণমূলের কাকুলি।
আর 2009 থেকে টানা 4 বার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন তিনি। অর্থাৎ 1984 থেকে 2026 আক্ষরিক অর্থেই 4 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনি। কয়েকদিন আগে দেখা গেল যে আপনাকে অন্ধকারে দেখে আপনার লোকসভার পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো, এটা কতটা আপনার কাছে? ওনারা মনে করেছেন যে আমায় সরালে আরও কাজ ভালো হবে, ওনারা মনে করেছেন সংসদীয় কাজ হয়তো আমি পারছি না, সেটা তো তাদের ব্যাপার। কি পরিণতি? কোনো পরিণতি তো না, ঠিকই তো আছে, এরকমই তো হয়, কোনো কিছু কি স্ট্যাটিক থাকে? ওঠে নামে পরে আবার ওঠে। এই প্রেক্ষাপটে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আচমকা কেন্দ্রীয় বাহিনীর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে শুরু করেছেন, জানিয়ে নতুন জল্পনা শুরু হয়ে গেছে। তারা বললেন যে আপনার উপরে একটা হামলার আমাদের কাছে রিপোর্ট আছে, সুতরাং আপনি রাজি হয়ে যান, আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব, সুনিশ্চিত করব। আমার এখানে 4-5 জন ছিলেন, 3 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি এসপিকে ফোন করেছিলাম এবং উনি বলেছেন হ্যাঁ আপনার একটা রিস্ক আছে। রাজনৈতিক মহলে একটা চর্চা যে আপনি বিজেপি দলে যোগ দেওয়ার একটা সম্ভাবনা এবং সেখানে কোনো মিনিস্ট্রির দায়িত্ব পেতে পারে। এখন নির্বাচনও শেষ হয়ে গেছে, সরকারও গঠন করা হয়ে গেছে, তাই আলোচ্য বিষয় তো কিছু লাগবে, সেই জন্য আলোচনা হচ্ছে। এই ছবি এ রাজ্যে ভাবাটাই কঠিন, কিন্তু অবশেষে তা বাস্তব হলো। প্রশাসনিক বৈঠকে এক মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের সাংসদ, সামনে বিরোধী দলের একাধিক বিধায়কও, যা গত 15 বছরে দেখা যায়নি, এই আমলে তা দেখা গেল। একই মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, যিনি সম্প্রতি দলের অন্দরে নানা ত্রুটি বিচ্যুতি নিয়ে সরব হয়েছেন। আর শুধু তিনিই নয়, এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। বারাসাতের তৃণমূল সাংসদ যেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন, সেদিনই এক্স হ্যান্ডেলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুখেন্দু শেখর রায়। তিনি লিখলেন, 44 খ্রিস্টপূর্বাব্দে আইটস অব মার্চে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে সিনেটের মধ্যেই ছুরি মেরে হত্যা করা হয়েছিল। রোমান ক্যালেন্ডার অনুযায়ী আইটস বলতে সাধারণত মার্চ, মে, জুলাই এবং অক্টোবর মাসের 15 তারিখকে বোঝানো হয়, কিন্তু আইটস অফ মের আগেই পশ্চিমবঙ্গের মানুষ এক অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছে। প্রসঙ্গত, এই আইটস অফ মে অথবা 15ই মের 11 দিন আগে 4 তারিখ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। জনতার রায় 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। এই প্রেক্ষাপটে অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান বলতে কি সরাসরি তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়াকেই বোঝাতে চাইলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়? উনি এই অসহনীয় দলটিতে সহনীয় করে উনি এতদিন আছেন কেন, সাংসদ থাকলেন কেন, সেটা তার ব্যাপার। আরজি করার সময় তো শ্রদ্ধেয় জহর সরকারও ইস্তফা দিয়েছিলেন, তো আমি তো তাকে নিয়ে কথাটা বলছি না, তার মনে হয়েছে যে ওই ইস্যুটা ভুল, ইস্তফা দিয়েছিলেন। তাহলে সুখেন্দু শেখর রায়, তখন আমি এমপি থাকবো, বিরোধিতা করব, বাড়ির সামনে ধর্নায় বসবো, কিন্তু তারপর আবার ভুল স্বীকার করে পার্টিতে ফিরবো, আবার পার্টি যখন নেই তখন আমি আবার বিপ্লব করব। এতে কি বুলুদাদের মতো সিনিয়র লোক, তাদের নিজেদের সম্মান নিজেদের কাছে থাকে? এরকম পোস্ট এর আগেও উনি করেছিলেন, করেননি যে সবাই সবকিছু মেনে নিতে পারে না। মুসল পর্ব শুরু হয়েছে, তাসের ঘরের মতন অল্প কিছুদিন সময়ের অপেক্ষা তৃণমূল ভেঙে যাবে, এবং তৃণমূল ভেঙে যাওয়া উচিত, উঠে যাওয়া উচিত। মানে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে এরম পার্টির থাকা উচিত নয়। অতীতে সুখেন্দু শেখর রায়ের বাবাকে বারবার স্মরণ করতে দেখা গেছে বিজেপির শীর্ষ নেতাদের। কখনো রাজ্যে সভা করতে এসে সুখেন্দু শেখর রায়ের বাবার ভূমিকার প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী। सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। কখনো আবার শ্রমিক ভট্টাচার্য, মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায়, যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আর শিবেন্দু শেখরের নাম নেই, কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি, ওটাকে ভারত
সবচেয়ে বড় অবদান যদি কারো থাকে, সে শুভেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন সুখেন্দু শেখর রায়। সেই রাতে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নাতেও বসেছিলেন। সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন, প্রাক্তন অধ্যক্ষ সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল। আরজিকর কাণ্ডে রাজ্য জুড়ে যখন প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে, তখন বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। তখন তার ভূমিকার প্রশংসা করেছিলেন শুভেন্দু অধিকারী। আমি সুখেন্দু রায়কে তার সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবো। এটা বিষয়টা একেবারেই তৃণমূল নয়, বিষয়টা হচ্ছে সরকার এবং ব্যবস্থার। কেউ একবারও বলেনি যে তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী রেপ করেছে, খুন করেছে। বারে বারে বলা হয়েছে সরকার করেছে আর পুলিশ আড়াল করেছে। দলের বিরুদ্ধে মুখ খোলায় সুখেন্দু শেখর রায়কে খেসারত দিতে হয়েছিল। দলের মুখপত্রের সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পাননি। এমনকি আরজিকর আন্দোলনের সময় দুবার তাকে হাজিরার নোটিশ পাঠায় তৃণমূল সরকারের পরিচালিত পুলিশই। পাল্টা গ্রেপ্তারির আশঙ্কা করে হাইকোর্টের দ্বারস্থ হন সুখেন্দু শেখর রায়। পরে পোস্ট ডিলিট করতে রাজি হলেও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। আমি প্রথম দিন থেকে আজ অবধি যে কথা বলেছি, যে মানুষের সংগ্রামে আমি পাশে আছি, থাকব, এবং পৃথিবীর কোনো শক্তি নেই মানুষের আন্দোলন থেকে, ন্যায় এবং সত্যের পথ থেকে আমাকে কেউ বিচ্যুত বা বিচ্ছিন্ন করতে পারবে না। এবার তৃণমূলের পতনের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এখন সুখেন্দু শেখর রায় বা তন্ময় বসুরাও লাল হায়নার কবলে পড়ে গেলেন কিনা সে তো পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু আমার প্রশ্ন দেবাংশুর কাছে, যে দেবাংশু, যারা রিয়্যাক্ট করছেন, যারা সরাসরি আক্রমণ করছেন, তাদের কাছে একটাই প্রশ্ন থাকে যে আপনারা গায়ে মাখছেন কেন? ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না? সুমন্ত, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই আন্দোলনটাকে যারা ডাক দিয়েছিলেন তারা তো কোনো রাজনৈতিকভাবে ডাক দেননি। তারা কেউ বলেননি আপনি যেটা বলছিলেন, কেউ বলেননি এটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন, কেউ বলেননি এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন। যারা এটা ডাক দিয়েছেন তারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে সমাজের একটা সিস্টেমের বিরুদ্ধে ডাক দিয়েছেন, যে সিস্টেমটা দীর্ঘদিন ধরে যে সিস্টেমটায় ঘুণ ধরেছে এবং স্বাভাবিকভাবে সমাজের সাধারণ মানুষকে প্রত্যেককে এক জায়গাতে এসে যে সিস্টেমটা বদলাতে হবে, এবং এটা গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর ক্ষেত্রে সত্য। কিন্তু এই আন্দোলন অরাজনৈতিক ডাকে রাজনৈতিক প্রতিক্রিয়া কেন? আমি বলছি কারণ হচ্ছে এই রাজনীতিটাকে কিছু কিছু রাজনৈতিক দল তারা হাইজ্যাক করার চেষ্টা করছেন এবং তাতে তাদের রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। যেমন এই যে ধরুন পোস্টারটা, যে পোস্টারটা খুব ভাইরাল হয়েছে, যেটা ওই চাঁদ হাতে ধরে তারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এমন কিছু পোস্টার যেখানে দেখা যাচ্ছে ওই পোস্টারটাই ভাইরাল হয়েছে তলায় এসএফআই ডিওয়াইএফআই এর নাম দিয়ে। আবার ওরকমই কিছু পোস্টার তাতে শঙ্খের ছবি দিয়ে সেটা ভাইরাল হচ্ছে, আবার বিজেপি নেতারা সেই শঙ্খ হাতে তুলে বলছেন যে আমরাও সে, আবার কেয়াদিও নিয়ে সঙ্গে চলে এসেছেন। খুব ভালো, আপনার স্টুডিওতে তিনি বাজাবেন হয়তো। তো এখন বিষয়টা হচ্ছে, আমি বলতে চাইছি যে দিদি ঘড়ি চলছে দেখো ঠিক ঠিক করে, আমি বলছি যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের বক্তব্য হচ্ছে যারা হাইজ্যাক করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে এই বক্তব্যটা হয়তো কুণালদা বা যারা উদয়ন গুহ যারা বলেছেন তারা রেখেছেন। যারা প্রকৃত অর্থে আন্দোলনকারী, যারা প্রকৃত অর্থে নিরপেক্ষ রাজনৈতিক মঞ্চের বাইরে দাঁড়িয়ে একদম বলেছেন যারা নামছেন রাস্তায় সবাইকে। না, এবং একজন ডিওয়াইএফআই কর্মী বা একজন বিজেপি কর্মীও তুমি দেখবে যে যারা আহ্বান জানিয়েছেন, যারা ডাক্তার দিয়েছেন, তারা বলছেন আপনি হতে পারেন, তা আপনি কাকে ভোট দিয়েছেন সেটা ইস্যু নয়, তা আপনি ঝান্ডাটা ভাই বা বোন বাড়িতে রেখে আসবেন। বাড়িতে রেখে আসবেন, কিন্তু সেই পোস্টারের মধ্যে আমি যদি আমার রাজনৈতিক সংগঠনের নামটা পেস্ট করে দিই তাহলে তো প্রশ্ন উঠবেই। দেবাংশু বা কুণাল ঘোষ একরকম কথা বলছেন, আবার আমাদের সুখেন্দু শেখর রায় কি শান্তনু সেন তারা অন্য কথা বলছেন। আমাদের রাজ্যে একটা 5 বছরের বাচ্চাও জানে তৃণমূলের অবস্থান কি, সেটা দেবাংশুকে দেখেও শিখতে নেই, শান্তনু সেনকে দেখেও শিখতে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে বুঝতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এই প্রশ্নে ওনার অবস্থানটা কার দিকে। এই আন্দোলনটার বা যাই হোক আজকে রাতের এই ডাকের বিরোধিতা করার জন্য কিন্তু দেবাংশু বা কুণাল ঘোষকে সরানো হয়নি মুখপত্রের জায়গা থেকে, সরানো হয়েছে কিন্তু ওটাকে সলিডারিটি জানানোর জন্য শান্তনু সেনকে। এখন দেবাংশু যদি বলে যে না আমি শুনিনি, শান্তনু সেনের নাম বলেনি, তাহলে ধরে নিতে হবে দেবাংশুকে সরিয়ে দিয়েছেন, তাহলে ওকে তো এই চেয়ারে বসে ওর সাথে কথা বলারই কোনো মানে হয় না, ও এখন তৃণমূলের মুখপত্র নয়। কিন্তু আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা এক্ষেত্রে পরিষ্কার কি। আমি আর দুটো কথা বলছি। অনিতা দেওয়ানের কথা আজকে দেখলাম, অনিতা দেওয়ানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কুণাল ঘোষের গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বলছে। অনিতা দেওয়ানের যারা ধর্ষণ করেছিল আজকে টিল ডেট
প্রত্যেকে জেল খাটছে, প্রত্যেকে। এবার এরা বলুক সুমনদা, কামদুনিতে যে ধর্ষণটা করেছিল মূল অভিযুক্ত প্রমাণের অভাবে কেন ছাড়া পেয়ে গেল, কেন তার ভাই এইবারও পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার হলো। এবং আমি তোমাকে একটা কথা বলি সুমনদা, দেখো আমি সৈনিকদের কথা শুনেছি, কিছু মনে করবেন না, যেভাবেই রাস্তায় নামুন না কেন আমরা প্রত্যেকের রাস্তায় নামাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু একটা সাধারণ কথা বুঝি, দেখো কোনো ধর্ষকের বিরুদ্ধে, কোনো খুনের বিরুদ্ধে, কোনো চোরের বিরুদ্ধে আলাদা করে আন্দোলন করার কোনো মানে হয় না। কোনো ধর্ষক কোনো আন্দোলনের ঠেকা দিয়ে বসে নেই, ও বাবা এর আন্দোলন করছে, ছিছি আমার খুব লজ্জা লাগছে। প্রশ্ন করতে হয় সিস্টেমকে। একদিকে তৃণমূলের পতনের পর দলের মধ্যেই তোলপাড়, বিদ্রোহের সুর, আর অন্যদিকে অনুপ্রবেশকারী হঠাতে নতুন সরকারের কড়া পদক্ষেপের মধ্যে সীমান্তে এই ছবি। যেতে তো হবে, কি করবো, থাকা যাবে না দেশে। আর রেশন কার্ড ছিল না, আধার কার্ডটা করতে পেরেছি, শুধু আধার কার্ডটা আজ করে না। এসআইআর এর আগে দেখা গেছিল যে ছবি, এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্যেই উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল সেই একই ছবি, এদেশ ছেড়ে ওদেশে ফেরার তৎপরতা। এসআইআর পর্বের ছবি ফিরল স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। ঠিক এসআইআর পর্বের সময় যেমন আমরা দেখতে পেয়েছিলাম যে বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক, যারা এদেশ থেকে ওদেশে এসেছিল এবং তারা যখন বাংলাদেশ থেকে চোরা পথে এদেশে এসে বসবাস করছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং কি দেশের বিভিন্ন প্রান্তে, তাদের কাছে ভারতীয় নথি না থাকার জন্য তারা বাংলাদেশে ফিরে গেছেন। ঠিক এখনই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকারের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যারা অনুপ্রবেশকারী তাদের এ রাজ্যে কোনো স্থান নেই। আর সেই কারণেই তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হাকিমপুর সীমান্তে জড়ো হয়েছেন এবং ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলার মাধ্যমে তারা বাংলাদেশে ফিরে যাবে। 1 বছর হয়ে গেছে ঘুরে যাচ্ছে, ওই সরকার একটি দেশের মানুষ দেশে চলে যায়। একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে, অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তারা। সোমবারের পর মঙ্গলবারও উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এই ছবি। সাতক্ষীরার থেকে পার হলাম নিচে দিয়ে, হারিয়ে আনলাম, 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন, তারপর 1 বছর, কেউ 7 বছর, কেউ বা 1 যুগ ধরে থাকছেন এ রাজ্যে। যেমন খুলনার বাসিন্দা ওবায়দুল, বছর 2 আগে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। এখানে এসেছিলেন তখন পাসপোর্ট ছিল না, পাসপোর্টের মাধ্যমে আসেননি, বাড়ি ফিরছেন কেন? চলে যাচ্ছে, এখন সরকার থাকতে দিচ্ছে না তাই। খুলনার মোহাম্মদ রাজ্জাক প্রায় 8 বছর ধরে থাকতেন উত্তর 24 পরগনার শাসনে। কত বছর আগে এসেছিলেন? 7-8 বছর আগে এমনি চলে এসেছিলাম। পাসপোর্ট ছিল না গো বাবা, বিএসএফ আটকায়নি? তখন চুরি করে পার হইলাম, এদিক সেদিক করে। 14 পুরুষের বাস পদ্মাপাড়ে, তারাই বেআইনিভাবে ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন। এসেছিলেন 10-15 বছর। 15 বছর আগে এসেছিলেন। ওই কাগজ করতাম, রিক্সা চালাতাম, তা পুলিশে ধরত, তা একজন বলে কি পুলিশের একটা অফিসারে কোনো ডকুমেন্ট নেই, তুই এখানে থাকতে যেটা একটা ডকুমেন্ট করিল, বুঝলে, তাই 190 তাই করিলাম। আমি কোনোদিন ভোট দিইনি। আসছিলাম ওই ধামাখালি দিয়ে, নদী পথে। নদী পথে। কত টাকা লেগেছিল? 2000। 2000। কত বছর আগে? 9 মাস আগে। কোথায় থাকতেন? নিউ টাউন। বাংলাদেশ থেকে এসে ছড়িয়ে পড়েছিলেন দমদম, রাজারহাট, হাওড়া, 2 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? ও জুলুঙ্গি পাঠা দিয়ে দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5000। তারপর দালালের লোক ঠিক করে দিয়েছে, চলে গেছি কেরালা। কোথায় থাকতেন? কেরালা। বাংলাদেশে কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। এখানে কত বছর? এই 4-5 বছর। 4-5 বছর। কিভাবে এসেছিলেন? ওই খাল সাঁতার করে এসেছি। কত টাকা লেগেছে? 2000 টাকা। এতদিন পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্তে বেশ কিছু অংশে কাঁটাতারের বেড়া ছিল না। ক্ষমতায় এসেই বিএসএফকে জমি হস্তান্তর শুরু করেছে রাজ্যের বিজেপি সরকার। এবার কি অনুপ্রবেশ সমস্যা পুরোপুরি মিটবে? আমরা এই রিসেন্টলি দেখছি যে যারা বাংলাদেশের দিকে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছেন, সেটা স্বরূপনগর হোক কিংবা ওই এরিয়াটায় যে কোনো জায়গায় হোক না কেন, তারা তৈরি রয়েছে বাংলাদেশে যাওয়ার জন্যে। এই জায়গাটা আমি বলবো যদি সত্যিই তারা বাংলাদেশে যেতে চায় এবং তারা জেনুইন বাংলাদেশি, তাদের কিন্তু ছেড়ে দেওয়া দরকার। কেন এখন শুধু শুধু আমরা আমাদের দেশে ভেবে বেড়াবো? কারণ অলরেডি অনেক কিছু হয়ে গেছে। এখন আমাদের যেটা গঠনমূলক কাজ করা দরকার,
সেইখানে যদি আমাদের আবার এনার্জি কিংবা রিসোর্সেস সেই জায়গায় যদি অন্য কোনো জায়গায় শিফট করতে হয়, তাহলে কিন্তু যে উদ্যমটা কিংবা যে মুডটা তৈরি হয়েছে সেই জায়গাটায় কিন্তু কিছুটা আমাদের বাধা পড়বে। বাংলাদেশের যশোরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ 4 বছর আগে ধামাখালি হয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন, থাকতেন মেটিয়া বুরুজে। কিভাবে এসেছিলেন? ওই বর্ডারের মাধ্যমে, লোকের মাধ্যমে লোক আসছিল ওই সাথে ধামাখালি দিয়ে। এই যে এই জায়গায় এনআরসি শুরু হয়েছে, আমাদের তো কিছু নেই, আমাদের কোনো সবুত নেই, আমাদের কোনো আর বেআইনি ভাবে। গত 1.5 বছর ধরে দক্ষিণ 24 পরগনার ফলতায় থাকতেন বাংলাদেশের হোসেন আলী বিশ্বাস। রাজ্যে হোল্ডিং সেন্টার তৈরির ঘোষণা হতেই দেশে ফিরছেন তিনি। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন আগেই। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে শুরু হয়েছে অ্যাকশন। নতুন সরকার এসছে, তার মধ্যে অনেক রকম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। কেউ আনন্দ পাচ্ছে কিছু চোর ডাকাত ধরা পড়ছে, কেউ আনন্দ পাচ্ছে কিছু হকার উচ্ছেদ হচ্ছে। আমার মতো লোক যারা রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে চিন্তাভাবনা করে, তাদের জন্য সবথেকে আনন্দের বিষয় হচ্ছে, এক, বাংলাদেশের সঙ্গে আমাদের যে বর্ডার ফেন্সিংয়ের জমি ছিল সেটা অতি দ্রুত সমাধান হচ্ছে। দ্বিতীয়, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী যারা কাগজ এখানে এসে বানিয়েছে বা যাদের কোনো কাগজ নেই, তারা বাংলাদেশ হতে পারে বা রোহিঙ্গাও হতে পারে, তাদেরকে এখান থেকে সত্বর এই দেশ ছাড়া করবার একটা যে প্রয়াস দেখতে পাচ্ছি, আমার মতে সেটা অতি ভালো প্রয়াস। এবং সমস্যাটা কিন্তু অনেক গভীর, সমস্যাটা একটা এর শিকড় কিন্তু অনেক নিচে অবধি আছে। এতে অর্থনীতি জুড়ে আছে, এতে রাজনীতি জুড়ে আছে এবং আন্তর্জাতিক কিছু দেশও আছে, তার মধ্যে পাকিস্তান, চায়না, কিছুটা হলেও আমেরিকা, যাদের সাথে ভারতের একটা টানাপোড়েনের সম্পর্ক এবং তারা চায় এই অঞ্চলটা তাদের কাছে একটা সেফ হেভেন ছিল, যেখান দিয়ে তারা তাদের দেশের পলিসিগুলোকে অনেকটা করতে পারত, যেহেতু একটা সরকারের সাথে অন্য আরেকটা সরকারের একটা দোটানা ছিল। এইবার এখানে কি হলো আমাদের, আপনি যদি দেখেন আসাম আর পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, এদিকে নেপালের বর্ডারে আপনি দেখেন আবার ওয়েস্ট বেঙ্গল, ইউপি আর উত্তরাখণ্ড, এই পুরো লম্বা একটা যে বর্ডারের লাইন, এটা একটা ছাতার তলায় চলে এলো। তারা একসাথে রাষ্ট্রীয় সুরক্ষা পন্থাটাকে চেষ্টা করবে যতটা পারে সম্ভব সমঝে চলবার বা সাপোর্ট দেওয়ার। এখানে একটা অন্য ব্যাপার হচ্ছিল, এইটা একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট হয়ে যাচ্ছিল, যে বাংলাদেশে লোকেরা এখানে আসছিল হয়তো রুজি রোজগারের জন্য আসছিল, কিন্তু তারা এখানে অবৈধভাবে ঢুকছিল। তারপরে এখান থেকে কাগজ বানিয়ে কেউ ব্যাঙ্গালোরের হোটেলে চাকরি নিচ্ছিল, কেউ গোয়াতে গিয়ে চাকরি নিচ্ছিল, কেউ দুবাইতে গিয়ে চাকরি নিচ্ছিল। লোকে পাসপোর্ট বানিয়েছে কোনো বিনা ডকুমেন্টে এসে, আধার কার্ড, এরকম বহু কেস আছে। এবং আমরা ওপেনলি শুনেছি রাজনৈতিক নেতারা বলছে যাদের ডকুমেন্ট বানাতে অসুবিধা আছে তারা আমার কাছে আসতে পারেন। তো এখন এদেরকে ডিপোর্ট করবার একটা প্রয়াস করা হচ্ছে, একটা অভিযান চালানো হচ্ছে, অত্যন্ত সাধুবাদ জানাই। এবং আমি আশা করি ভবিষ্যতে এনআরসিও হবে। এবং এরা তো আমাদের দেশে পরজীবীর মতো থাকছে এবং আমাদের দেশের ধর্ম নির্বিশেষে সবার খাবারে ভাগ বসাচ্ছে, সবার হাওয়া বাতাস সুযোগ সুবিধাতে ভাগ বসাচ্ছে, এবং এটা কোনো দেশ তো এটা পারমিশন দিতে পারে না। সেখানে আমার মনে হয় যত সত্তর এগুলো করা যায়। আরেকটা কথা বলবো তার সাথে, যে এদের যখন পাঠানো হচ্ছে তার আগে অন্তত এটুকুনি তাদের কাছ থেকে লিখিত রূপে এবং ভিডিও করে নেওয়া উচিত, কারা কারা তাদের ডকুমেন্ট বানাতে সাহায্য করেছিল, যাতে পরে তাদেরও সাহায্য করবার ব্যবস্থা, তাদেরও সাজা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। মঙ্গলবার হাকিমপুর চেকপোস্টে হাজির হয়েছেন শতাধিক অনুপ্রবেশকারী। তাদের অনেককেই বনগাঁর একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, আর কত প্রমাণ হাতে নাতে পেলে তবে মানবে তুমি শেষে যে বাংলাদেশিরা শুধু এ রাজ্যে অনুপ্রবেশ করেছে তাই নয়, আমার আপনার করের টাকাতে রেশন নিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো এ রাজ্যের মানুষের জন্য তৈরি সেই ভাতা, সেই প্রকল্পের সুবিধে নিয়েছে, এমনকি ভোটার তালিকায় নাম তুলে এ রাজ্যে ভোট দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। আজ দেখছি তারা পুরসভাতেও ঠিকাকর্মী হিসেবে কাজ করেছেন, আমার আপনার করের টাকাতে তাদের বেতন দেয়া হয়েছে। তবে সবথেকে বড় কথা, এর কোনোটাই অন্য কারোর অসমর্থিত প্রমাণ সাপেক্ষ অভিযোগ নয়। এই মানুষগুলো যারা প্রতিদিন নানা সীমান্তে, এবং আজকেও দেখলেন আপনারা স্বরূপনগর সীমান্তের চেকপোস্টে একেবারে হত্যে দিয়ে বাংলাদেশে ফেরার অপেক্ষাতে বসে আছেন, তারা নিজেরাই
অন ক্যামেরা বলছেন। সেদিক থেকে অবশ্য তাদের এই সারল্যকে কুর্নিশ জানাতে হয়। তবে আবার বলছি, দ্য ফ্যাক্ট রিমেন্স, এসআইআর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিএসএফ আর রাজ্য প্রশাসনের কল্যাণে দিনের পর দিন কিভাবে সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীরা এ রাজ্যের জন অরণ্যে মিশে গেছেন। এসআইআর না হলে আমরা জানতেই পারতাম না সত্যি সত্যি এত অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে প্রবেশ করছে। সীমান্ত, আরেকটা কথা কোনো রাজনৈতিক দল বলেছেন যে সীমান্তে নজর দিন, দেশের সমস্যা আপনি দেখুন, সীমান্তে নজর দিন। আমি তাদের বলবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তটা কি দেশের সীমান্ত নয়? পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত আসলে ভারতের সীমান্ত। কাজেই এই ভারতের সীমান্তে নজরটা দিতেই হবে। অনুপ্রবেশকারী এক্ষুনি চিহ্নিত করে তাড়ানোর এই যে পন্থা শুরু হয়েছে, এতে প্রকারান্তরে আমরা দেশবাসী বাঁচবো। সীমান্তে নজর তো দিতেই হবে, তার কারণ এই সীমান্তে নজর না দিলে সাঁতরাডিরা আসবে, আর পেহেলগাঁও সীমান্তে ওখান থেকে মারাত্মক জঙ্গিরা অস্ত্র হাটেও চলে আসতে পারে, কোনো সন্দেহ নেই সেটা নিয়ে। কিন্তু যেটা নিয়ে প্রশ্ন আছে ফিরে আসা। এত সহজে মাত্র 5 থেকে 8 হাজার টাকা দালালকে দিয়ে সীমান্ত পারাপার করে যারা ওদিক থেকে ও দেশ থেকে এ দেশে এসে পড়েছেন, তারা আবার পরশুদিন, আজকে ফিরে গিয়ে পরশুদিন ফিরে আসবেন না তো? এই প্রশ্ন, এই সম্ভাবনাও কিন্তু অবশ্যই থাকছে। আমরা যেটা খুব পরিষ্কারভাবে বলছি যে বাংলাদেশকে সীমান্ত ঘিরে পশ্চিমবঙ্গ যেরকম আছে, মেঘালয় আছে, অসম আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে। ওই যে আপনি বলছিলেন না অনুপ্রবেশকারী, আমি স্বরূপনগর নিয়েও কথা উঠেছে। আমি বলছি না, ওনারাই বলছেন। বিজেপি পার্টির পঞ্চায়েত সদস্য বাংলাদেশের ভোটার লিস্টে নাম আছে, আলাদা প্রতিবেদন দেখাবো, ভারতবর্ষের ভোটার লিস্টে নাম আছে। আমি কতগুলো নাম বলছি। বনগাঁ দক্ষিণের এমএলএ স্বপন মজুমদার, তার বিরুদ্ধে বাংলাদেশের নাগরিক হওয়ার অভিযোগ আছে। হরিণঘাটার অসীম সরকার, তার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি কোচবিহারের নিশীথ প্রামাণিক, তার বিরুদ্ধে, তিনি আবার ডেপুটি মিনিস্টার ছিলেন অমিত শাহ দপ্তরে, তার বিরুদ্ধেও অনুপ্রবেশকারী হিসাবে সেখানে অভিযোগ আছে। সুতরাং আপনি আজকে যে মানুষগুলোকে দেখাচ্ছেন ভোটার লিস্টে নাম আছে, অনুপ্রবেশ হয়েছে, বর্ডারের দায়িত্বে কে ছিলেন? অমিত শাহ এত যে হুঙ্কার দিচ্ছেন, গত 11 বছর ধরে উনি সরকারে আছেন, ওনার পার্টি সরকারে আছে, উনি মন্ত্রী আছেন, ওনার দলের মন্ত্রীরা আছে, তারা বর্ডারকে রক্ষা করতে পারলো না। সেই দায়িত্ব অমিত শাহ নিজে নেবেন না, নিজে দায়িত্ব স্বীকার করবেন না, দায়িত্ব নেবেন না। একদম আমি একমত, নিতেই হবে। কিন্তু আমি পাশাপাশি আমাদের এই রাজ্যে ধরুন একজন বাংলাদেশ থেকে এসে বিজেপির জনপ্রতিনিধি হয়ে গেছেন, পুলিশ প্রশাসন কিচ্ছু করেনি, কেন করেনি? এটা তো নিশ্চয়ই আমি আপনার সঙ্গে একমত হয়ে এই প্রশ্ন তুলছি, কেন করেনি? বিজেপি পার্টি যে অনুপ্রবেশকে ওরা ওদের গভর্নমেন্ট থাকা অবস্থায় আটকাতে পারেনি, এটা ওরা দায়িত্বটা স্বীকার করা উচিত। অনিচ্ছাকৃতভাবেও কিছু ডেটা বা তথ্য নিয়ে আলোচনা সেই করতেই হবে, এবং বিশ্বনাথ দার ভাষায় সেখানে সেই মেজরিটি মাইনরিটি আসবে। আমি জাস্ট কয়েকটা তথ্য দিচ্ছি। 1951-এর সেন্সাস মাইনরিটি পপুলেশন পার্সেন্টেজ হচ্ছে 19%। তারপরেরগুলো আমি যাচ্ছি না, বেশ কয়েকটা বছর পেরিয়ে গেলাম। 1991 সেন্সাস মাইনরিটি পপুলেশন হচ্ছে 19.5%। অর্থাৎ 1951 থেকে 1991 40 বছর পেরিয়ে গেল, 19 থেকে 19.5 হলো। সোজা চলে যাচ্ছি এরপর তারপরের 10 বছরে 2001 সালের সেন্সাস মাইনরিটি পপুলেশন এক ধাক্কায় 10 বছরে 25.2% মাইনরিটি পপুলেশন। 2011 সেন্সাসে 28% হচ্ছে মাইনরিটি পপুলেশন। 1971 অপারেশন সার্চলাইটের পর আনুমানিক 1.5 কোটি পূর্ববঙ্গ থেকে মানুষ আসেন ভারতবর্ষে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং মেজরিটি তার মধ্যে হচ্ছেন হিন্দু জনসংখ্যা। অর্থাৎ একটা ম্যাসিভ হিন্দু ইনফ্লাক্স পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে গেল। তাহলে সিম্পল স্ট্যাটিস্টিক শুভময়দা আছেন, বলতে পারবেন যেখানে হিন্দু জনসংখ্যা যখন বেড়ে যাচ্ছে, তাহলে সেই অংশে মাইনরিটি পপুলেশন পার্সেন্টেজ হিসেব মতন কমে আসার কথা। আমি অপর দিকে চলে যাচ্ছি বাংলাদেশের পূর্ব পাকিস্তান তৎকালীন খুলনা জেলাতে, যেখানে দাঁড়িয়ে হচ্ছে আপনার 55% হিন্দু পপুলেশন এবং 45% মুসলিম পপুলেশন। পোস্ট পার্টিশন ইস্ট পাকিস্তানে আজকে দাঁড়িয়ে সেই খুলনাতে হচ্ছে 20% হিন্দু পপুলেশন এবং 80% মুসলিম পপুলেশন। অর্থাৎ একমাত্র হিন্দু মেজরিটি, মানে অন্য আরেকটি হিন্দু মেজরিটি জেলার মধ্যে পুরো হিন্দু সেই ইনফ্লাক্সটা ভারতবর্ষে চলে এসেছে। তাহলে পরে, এবং তার কন্ট্রারি মুর্শিদাবাদ, যেটা দাঁড়িয়েছিল
52% মাইনরিটি এবং 48% হিন্দু পপুলেশন 1951 এর সেন্সাসে, সেটা আজকে দাঁড়াচ্ছে 70% মাইনরিটি এবং 30% হচ্ছে হিন্দু পপুলেশন। অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে নতুন সরকার। প্ল্যান 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। একে দামাদ হয় এ লোক। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো जो करना है सरकार करेगा। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। সোমবার মালদার ছবি সামনে এসেছিল, আর মঙ্গলবার মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। লালগোলায় খোলা এই হোল্ডিং সেন্টারে ইতিমধ্যে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির ভবন। এই বিল্ডিংয়ের 3 তলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এবার বিধানসভা ভোটের প্রচারে অনুপ্রবেশ শিশুকে বড় সড়ভাবে তুলে ধরেছিল বিজেপি। যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। ভোটে জিতে সরকার তৈরি করার পর অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে তৎপর হয়েছেন শুভেন্দু অধিকারী। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। শনিবারই স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের ফরেনার্স ব্রাঞ্চের তরফে এই নির্দেশিকা সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 2রা মের চিঠির উল্লেখ করে নির্দেশিকায় বলা হয়, ভারতে অবৈধভাবে বসবাস করার জন্য ধৃত বাংলাদেশি অথবা রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ধৃত বিদেশি নাগরিক এবং ডিপোর্টেশনের অপেক্ষায় থাকা মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারপরই মালদা, মুর্শিদাবাদে দেখা গেল হোল্ডিং সেন্টারের ছবি। এই যে অনুপ্রবেশ, আস্তে আস্তে ভারতবর্ষের জনবিন্যাসের পরিবর্তন করে দেওয়া। ভারতের সীমান্তবর্তী একটি রাজ্য, ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ, বাংলায় কথা বলেন দুদিকেরই মানুষ। তারই সুবিধে নিয়ে একটু একটু করে ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করলেন, জমি বেশি নিয়ে নিলেন। 2/3 অংশ জমি চলে গেল পূর্ব পাকিস্তানে, পশ্চিমবঙ্গে রইল 1/3 অংশ জমি। শুধু জমি নিয়েই ক্ষান্ত হলেন না, মুসলমান পূর্ব পাকিস্তানে বা মুসলমান পাকিস্তানে হিন্দুদের থাকার কোনো রাইট নেই, অধিকার নেই, সেই জন্য তাড়িয়ে দিলেন। এক কাপড়ে ওপার বাংলা থেকে শুধু ধর্ম বাঁচানোর জন্য সবাই পালিয়ে এলেন হিন্দুরা। উদ্বাস্তু ঢল নামলো। RRD বলে একটা ডিপার্টমেন্ট তৈরি হয়ে গেল, রিফিউজি রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। 2টো মহাবিশ্বযুদ্ধে ইউরোপে যত না লোক ঘরছাড়া হলেন, যত না লোক মৃত্যুবরণ করলেন, যত মহিলারা ধর্ষিতা হলেন, তার থেকেও বেশি সংখ্যায় লোক ঘরছাড়া হয়েছেন, ধর্ষিতা হয়েছেন বা পালাতে বাধ্য হয়েছেন শুধুমাত্র ওই সময়গুলোর জন্য। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম যে এই ঘটনা হচ্ছে, কিন্তু তাদের জন্য বহু মানুষ কুমিরের কান্না কাঁদছিলেন। এই কুমিরের কান্না যখন কাঁদতে রইলেন এবং বিভিন্ন ক্ষেত্রে যখন এই ধরনের কথাবার্তা বলছেন, আজকে তাদের ওখানে দাঁড় করান যারা এতদিন ধরে সেকুলারিজমের দোকানদারি চালাচ্ছিলেন, যারা জেনে বুঝে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য ওপার বাংলা বা বাংলাদেশ থেকে
মুসলিম অনুপ্রবেশকারীদের এপারে জায়গা শুধু দিচ্ছিলেন না, রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছিলেন, যারা ঘুরিয়ে এপার বাংলার সাধারণ বাঙালিকে বিভিন্নভাবে অত্যাচারিত হতে দিচ্ছিলেন ওপার বাংলার মুসলমান অনুপ্রবেশকারীদের দ্বারা, এবং তার সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অধিকার, ঘরের লক্ষ্মীর মান এবং ক্ষেতের ধান সব কিছু লুট হয়ে যাচ্ছিল এই অনুপ্রবেশকারীদের দ্বারা। আমরা তার উল্টো দিকে ঘোষণা করেছি, কোনো লুকোচুরি নয়। বিজেপি 80-র দশক থেকে বলে এসেছে অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। আজকে বিজেপির সরকার আছে পশ্চিমবাংলায়, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। আমরা এই ব্যবস্থায় বিশ্বাস করি, বিশ্বাস রাখি। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয়, এখানে এলেই ঢুকে পড়া যায় না। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদের খুঁজে বার করা হবে, তাদের সমস্ত ভারতীয় নথিতে থেকে নাম কেটে দেওয়া হবে এবং তাদেরকে তাদের রাষ্ট্রে ফেরত দিয়ে দেওয়া হবে। তারা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, তাদের দায়িত্ব। এই দায়িত্ব পশ্চিমবঙ্গের বাঙালি নেবে না। দেখুন, এটা কেন্দ্রীয় সরকার MHA সার্কুলার অনুযায়ী রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু এটা মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তটার মধ্যে একেবারে যে সদর্থক বার্তা নেই সেটাও নয়, কারণ এটা তো সত্যি কথাই যে বিদেশি রাষ্ট্রের নাগরিক তারা ভারতবর্ষের মধ্যে ঢুকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন বা এ রাজ্যের প্রকল্পের বেনিফিট পাবেন, এটা কাঙ্ক্ষিত কখনোই হতে পারে না। অন্য রাষ্ট্রের মানুষ তারা আমাদের রাষ্ট্রে ঢুকে তারা কেন সেই ফেসিলিটি, সেই সুবিধা এনজয় করবেন, এই নিয়ে আগেও প্রশ্ন ছিল। কিন্তু পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা ছিল দুটো সরকারের অ্যাপ্রোচের মধ্যে। আগের সরকার প্রিন্সিপালি এই ডিটেনশন ক্যাম্পের বিরোধিতা করেছিলেন। তার পিছনেও একটা যুক্তিগ্রাহ্য কারণ ছিল যে এই ধরনের ক্যাম্প বা ডিটেনশন করে রাখাটা কোথাও একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, কোথাও একটা মানবিকতার নিদর্শন ঠিক হচ্ছে কিনা সেই নিয়ে আগের পূর্বতন সরকারে আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই বক্তব্য ছিল। কিন্তু অন কন্ট্রারি এই সরকারের যে যুক্তি সেটাও তো একেবারে উপেক্ষা করে দেওয়ার মতো নয়, কারণ আমরা দেখেছি যে স্বরূপনগর সীমান্ত বা উত্তর 24 পরগনা লাগোয়া বেশ কিছু সীমান্তে ইতিমধ্যেই কিছু বাংলাদেশি তারা আইডেন্টিফাইড হয়েছে। কোনো বহির্রাষ্ট্রের ব্যক্তি সে যেরকম আমাদের রাষ্ট্রের কোনো সুবিধা পেতে পারে না, একইভাবে আমাদের ভোটার তালিকায় নাম তুলতে পারে না, একইভাবে নির্বাচন প্রক্রিয়াতেও অংশগ্রহণ করতে পারে না। কিন্তু এর মধ্যে আমাদের যে পশ্চিমবঙ্গের নতুন সরকার রয়েছে, মুখ্যমন্ত্রী মানুষের ভোটে নির্বাচিত হয়ে শুভেন্দু অধিকারী তারা মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন। নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি থাকে, খুব স্বাভাবিকভাবেই যে সরকারই ক্ষমতায় আসুক। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চিতভাবে এই আবেদন থাকবে যে যারা প্রকৃত অনুপ্রবেশকারী তাদেরকে নিশ্চিতভাবে পুশব্যাক করা হোক, কিন্তু সেই পুশব্যাকের মাধ্যমে যেন কোনো বৈধ নাগরিক তিনি যেন লাঞ্ছনার শিকার না হন, ধর্মের ভিত্তিতে যেন কোনো মানুষ নিপীড়নের শিকার না হন, যেন আর কোনো সোনালী খাতুনের মতো বৈধ ভারতীয় নাগরিককে বাংলাদেশে চলে যেতে না হয়। নিশ্চিতভাবে এই দিকটাও বর্তমান সরকার সেটা এনশিওর করবেন। যদি সেটা করতে পারেন তাহলেই কিন্তু এই পদ্ধতি যেটা তারা ইমপ্লিমেন্ট করতে চাইছেন সেটার পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে রূপায়ণ হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে আইন যে কথা বলে যে 10 জনের মধ্যে যদি 9 জন অপরাধীও ছাড়া পেয়ে যায়, একজন বেকসুর, একজন নিরপরাধীও যেন শাস্তি না পায়। আশা করব নতুন সরকার সেটা মাথায় রাখবেন যে একজন কোনো বৈধ সোনালী খাতুন তিনিও যেন বাংলাদেশে বলপূর্বক চলে যেতে বাধ্য না হন ভারতের বাসিন্দা হওয়ার পরও, সেটাও যেরকম এনশিওর থাকবে। তার সাথে সাথে নিশ্চিতভাবে এই ডিটেনশন বা হোল্ডিং সেন্টার তাতে যদি প্রকৃত বাংলাদেশের কোনো নাগরিক থাকে তার জায়গা যেন বাংলাদেশেই হয়। ভারতবর্ষের অন্ন, ভারতবর্ষের প্রকল্প সেটা যেন বাংলাদেশের বৈধ নাগরিক ভারতবর্ষে এসে ওই কারাতর ভাত খেয়ে নেয় সাবধান সামাল সামাল, সেই জায়গায় যেন পর্যবসিত না হয়। সেই দিকে নিশ্চিতভাবে সরকার দৃষ্টি রাখবেন, সতর্ক রাখবেন। এইটুকু আশা আমরা নিশ্চয়ই এ রাজ্যের বাসিন্দা হিসেবে করতেই পারি। এরই মধ্যে মুর্শিদাবাদের ভগবানগোলায় বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে নাকা চেকিং এর সময় 4 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বৈধ নথি দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতেও বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয় 7 জনকে। পুলিশ সূত্রে খবর,
বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি থানার বিদুপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের পাঠানো হয়েছে লালগোলার পদ্মা ভবনের হোল্ডিং সেন্টারে। অন্যদিকে এদিনই নদিয়ার পলাশীপাড়া থেকে বাংলাদেশি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম মোহাম্মদ তহিদুল ইসলাম, বাংলাদেশের মেহেরপুরের সিংহতি পশ্চিম পাড়ার বাসিন্দা। বছর খানেক আগে থেকে এ রাজ্যের নদিয়ার পলাশীপাড়ায় বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, এদেশে এসে নাম বদলে সুমন শেখ নামে পরিচয়পত্র তৈরি করেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পলাশীপাড়া থানার পুলিশ। দিকে দিকে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে, অন্যদিকে রাজ্য জুড়ে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কোথাও সরকারি ত্রাণ চুরি, কোথাও পঞ্চায়েতের বিরোধী সদস্যদের মারধরের অভিযোগ, কোথাও আবার অস্ত্রসহ গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। উত্তর 24 পরগনা থেকে কোচবিহার দিকে দিকে চলছে ধরপাকড়। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তার পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে 4000 সরকারি ত্রিপল উদ্ধার করা হয়। রাতে ফের তারই অন্য একটি ডেরায় হানা দিয়ে পুলিশ 80 লক্ষ টাকা উদ্ধার করে। গোছা গোছা টাকা, রাশি রাশি টাকা, সঙ্গে উদ্ধার করা হয় ত্রিপল। এই টাকাগুলো সব দুর্নীতির টাকা। রাস্তার টাকা 30,000 টাকার কাজ করেছে, 1,20,000 টাকা দেখিয়েছে, ঠিক আছে। আর এর থেকে কিছু টাকা সরিয়েছে, প্রচুর টাকা সরিয়েছে। আজ 3 দিনের ভিতরে ওদের যে পেশো আছে, চেলা চামটা আছে, ওদের বাড়ি চাষ করলে পাওয়া যাবে। আমরা সবাই জেগে একটা গোডাউন ওনার ধরা হয়েছে, তার থেকে অন্তত 2000-এর উপরে তিরপল বেরিয়েছে, কম্বল বেরিয়েছে, আরও বিভিন্ন ধরনের সামগ্রী, তার সঙ্গে বেরিয়েছে টাকার পাহাড় বেরিয়েছে। তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর। তার বিরুদ্ধে মেনলি চুরি এবং ক্রিমিনাল বিচার ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট, এই ধরনের অভিযোগটাই মেন। সেক্ষেত্রে আপনার সেকশন যেগুলো আছে 303-2, 316-2, 316-4, 316-5 এবং 61-2। সেক্ষেত্রে আয়ও আপনার 7 দিনের পিসি চেয়েছিলেন, 6 দিনে অ্যালাউ করেছেন লাইনাট কোর্ট। অন্যদিকে দেগঙ্গার বেড়াচাপা 1 নম্বর পঞ্চায়েতে বিজেপির সদস্য পুতুল দাসের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আখতারুল মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভা ডাকার নামে বিরোধী পঞ্চায়েত সদস্যদের মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমাকে হচ্ছে আখতারুল মেরেছে, আখতারুল টিএমসির মেম্বার। আচ্ছা, কেন মারলো আপনাকে? আমি একটা সামান্য প্রতিবাদ করেছি, তাই হচ্ছে ব্ল্যাঙ্ক রেজুলেশন খাতায় আমাকে সই করিয়ে নিচ্ছিল। আজকে কি ছিল? আজকের সাধারণ সভার মিটিং ছিল। ওদের ঘটনা এরা চক্রান্ত করেছিল। আজকে প্রথমে মিটিংটা হওয়ার আগে ওরা অনেক লোক জড়ো করেছিল, বিশেষ করে অ্যান্টি সোশ্যালটা। যাই হোক, আপনারা সকলেই জানেন এখন যে মিটিংগুলো হয় এরা পিএনআরডির মাধ্যমে, যে আমরা চিঠিগুলো পঞ্চায়েতে সার্ভ করা হয়, ওদের কাছে দাবিও আমরা চিঠি পাইনি, আর মেসেজের মাধ্যমে হয়। সেখানে আমাদের যখন মিটিং শুরু হওয়ার আগে যে আমরা উপস্থিতি, তার একটা সিগনেচার করতে। ক্ষমতা সরতেই খসে পড়েছে আস্ফালনের পলেস্তরা। কোথাও গ্রেফতার হচ্ছেন খোদ পুরসভার চেয়ারম্যান, কোথাও হুমকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূলের বিধায়ক, কোথাও আবার একদা তৃণমূলের ডনকে হাতে হাত করা, কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ। সামনে চলে আসছে প্রাসাদ, গুপ্তঘর। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে সরকারি ত্রাণ সামগ্রী। গ্রেফতার করা হয়েছে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম আড়িকে। অভিযোগ, বাড়ির গুদামে দীর্ঘদিন ধরে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন এই তৃণমূল নেতা। গুদামে ছিল কম্বল, ত্রিপল, পানবরজের চট, মাছের খাবার। সুন্দরবন উন্নয়ন পর্ষদের তরফে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওনার যে বিল্ডিংটা আছে, পুরো বিল্ডিংটা ভাড়া দেওয়া আছে। উপরে বঙ্গ বিকাশ, নিচে কিছু মেডিসিন দোকান, কিছু কাপড়ের দোকান ওরা ভাড়াই দিয়েছে। একটা স্টক রুম, একটা রুম আছে। সেই রুমে পঞ্চায়েতের কিছু মাল উনি তার স্টক রুমে লুকিয়ে রেখেছে। কথা হচ্ছে যে সরকারি জিনিস পঞ্চায়েত অফিসের স্টক রুমে থাকবে, উনার ব্যক্তিগত বাড়ির মধ্যে গোডাউনে কেন আছে? মাছ দেওয়া হয়েছে, মাছের খাবার দেওয়া হয়েছিল, আর সার দেওয়া হয়েছিল, আর বরুজের চট দেওয়া হয়েছিল। প্রায় বুথ নিয়ে চলে গেছে, কয়েকটা বুথের মাল থেকে গেছে, একটা বরুজের একটা চট থেকে গেছে, 9টা মাছের খাবার বস্তা থেকে গেছে, 25 কিলো করে বস্তা। আর সারের হচ্ছে বস্তা 7টা বস্তা থেকে গেছে। ওরা অন্যান্য বুথ নিয়ে যায়নি, এইটা পড়ে আছে।
কোচবিহারে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন বর্মন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 1 রাউন্ড গুলি ও একটি পিস্তল। বিধানসভা নির্বাচনে ভরাডুবি, নিজের কেন্দ্রে হেরে প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলতার পুনর্নির্বাচনের জামানত বাজেয়াপ্ত হয়েছে তৃণমূলের। আর এই আবহে নানা জায়গায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। শুরু হয়েছে গণ ইস্তফাও। সেই তালিকায় নবতম সংযোজন বীরভূমের দুবরাজপুর পুরসভা। এখানে এক ধাক্কায় ইস্তফা দিলেন পুরসভার 3 জন কাউন্সিলর। কেউ আবার পদত্যাগ তো করলেনই, সেই সঙ্গে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের কাছে কার্যত চোখের জলে বিদায় বার্তা দিতে পৌঁছে গেলেন। কোনো অসুবিধা হলে বলবে, আমি আছি। কাউন্সিলর পদ দিকে চাচ্ছি, কিন্তু তোমরা পরিবার ছেলে, পরিবার থাকবে, সবাইকে একটু জানিয়ে দিও করে, হ্যাঁ যে আমি এসেছিলাম, আমি বলে গেছি। ছবিতে যাকে দেখছেন ইনি হলেন দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দুবরাজপুর শহর তৃণমূলের যুব সভাপতি পদেও ছিলেন, কিন্তু মঙ্গলবার সকালে এই দুটি পদেই ইস্তফা দিয়েছেন তিনি। মানুষের রায় আমাদেরকে মেনে নিতে হবে। কিছুদিন আগে থেকে ভাবছিলাম, কালকে সিদ্ধান্ত নিয়েছি দুটো দিকে ইস্তফা দেবো। এরা আমার পরিবারের মতন হয়ে গেছে, এরা আমাকে সবসময় পাশে পেয়েছে, তাই এই জিনিসটা থাকবে। কয়েকদিন ধরে ভাবছিলাম এটাই যে আমরা এটা পদত্যাগ দেবো। খুব ফ্রি লাগছে না, মানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে। যতটা পেরেছি আমরা জনগণের জন্য করেছি, তার সত্ত্বেও এখন যেন মনে হচ্ছে আমাদের এই মুহূর্তে সম্মানের সহিত পদত্যাগ দেওয়াটাই আমার মনে হচ্ছে উচিত। আমাদের পৌরসভার বেশিরভাগ কাউন্সিলরই সিদ্ধান্ত নিয়েছে যে এই ইস্তফা দেওয়ার জন্য। নরেন্দ্র মোদীর যে বার্তা, সে বার্তাটা আমাদের বাংলার মানুষ মেনে নিয়েছেন। তৃণমূল কাউন্সিলরদের এই ইস্তফার হিড়িকের মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী। এখন কাউন্সিলররা এত দায়িত্বহীন যদি হয়, দায়িত্ব জ্ঞানহীন, 15 বছর ধরে চুরি করলেন বেশিরভাগটাই, আর আজকে যখন আপনার সরকার নেই, বুঝতে পারছেন চুরি করতে পারবেন না। বর্ষাকাল আর 15 দিন বাকি, সেখানে অনলি শোজ আপনাদের ইরেসপন্সিবিলিটি এবং আপনাদের সেলফিশনেস। কিন্তু এই যে যারা ছেড়ে দিচ্ছেন, তাদের কি আপনারা নেওয়ার কথা ভাবছেন? অমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে টিএমসি থেকে কাউকে নেওয়া হবে না। এদিকে দাদাগিরি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। তার বিরুদ্ধে নানা অভিযোগে সরব হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। হরিদেবপুরের বাসিন্দা জিতেন চক্রবর্তী, পেশায় কলকাতা পুলিশের সার্জেন্ট, বর্তমানে পোস্টিং মেটিয়াবুরুজ থানায়। 2019 সালে শখের বাজারে জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, জমি ভরাটের কাজ শুরু করতেই 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীদের বাধার মুখে পড়তে হয়। বলা হয় কাউন্সিলর ঘনিষ্ঠদের থেকে চড়া দামে মাটি কিনতে। অভিযোগ, তাদের থেকে মাটি না কেনায় আটকে দেওয়া হয় জমি ভরাটের কাজ। প্রায় 7 বছর কাটতে চললেও কাউন্সিলর অনুগামীদের বাধায় বাড়ির কাজ শুরু করতে পারেননি তিনি। সুদীপ পল্লে গ্রেফতার হওয়ার পরই রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের ওই কর্মী। 2019 সালে আমরা একটা জমি কিনি, বাস্তু জমি, এবং সেখানে বাড়ি করবার প্ল্যান হিসেবেই আমরা সামান্য জমিটা রাস্তার মতন একটু উঁচু করতে চেয়েছি। সুদীপ পল্লের কিছু লোকজন আছেন, তাদেরকে সবাইকে আমরা খুব ভালো করে চিনি না। তারা এসে এখানে বলেছিল যে ওদের থেকে মাটি, রাবি সমস্ত কিছু আমাদেরকে নিতে হবে, না হলে ওরা এখানে মাটি ফেলতে দেবে না। এবং সেটা যেহেতু আমরা মানিনি, মাননীয় সুদীপ পল্লে মহাশয় সেই সময় এসে আমাদের এখানে মাটি ফেলা বন্ধ করে দিয়েছিল, রাবিশ ফেলা বন্ধ করে দিয়েছিল, এবং উনি বলেছিলেন ক্ষমতার জোরে যেখানে কিছু করা যাবে না। এই বিষয়টি আপনারা অন্য কোনো জায়গায় অভিযোগ করেননি পুলিশ মহলে? সিএম এর কাছে করা হয়েছে, মেল করা হয়েছে, সিপির কাছে করা হয়েছে। একই অভিজ্ঞতা শখের বাজারের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামপদ মণ্ডলের। 2013 সালে শখের বাজারে গ্রিন পার্কে জমি কেনেন তিনি। অভিযোগ, তাকেও জমিতে মাটি ফেলতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা। এমনকি বাধা দেওয়া হয় বিদ্যুৎ সংযোগেও। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সেনাকর্মীও। শালি দেখে আমি কিনেছি, তারপরে সেভাবে সবকিছু করে আমি যখন মাটি ভরাতে গেছি, একজনকে দিয়ে ভরাচ্ছিলাম 1700 টাকা গাড়ি। তারপর ওনার এখানে সিন্ডিকেট শ্যাম টুলু বলে দুজন আছে, ওই সুদীপ পল্লে বাবুর সিন্ডিকেট, ওরা এসে বাধা দিয়ে কাজ করতে দেয় না। তারপরে ওরা 2900 টাকা, সেই এক গাড়ি মাটি 2900 টাকা করে 3.5 লাখ টাকার মাটি এখানে ভরা হয়েছে। তারিখে ডিসেম্বরে ইলেকট্রিক লাগাতে আসার সময় প্রায় আমার 90% কাজ হয়ে গেছে। তারপরে ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট মোমেন্টে
লাস্ট মোমেন্টে তার টানা হয়ে গেছে, সব কিছু হয়েছে। দুজন কাউন্সিলর, দুজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওনারা এসে আমার কাজ বাধা দেয়। একটা বাউন্ডারি দিতে চেয়েছিলাম, বাউন্ডারি দিতে আমাকে এখানে যে সিন্ডিকেট তারা বললো 6 লাখ টাকা লাগবে বাউন্ডারিতে, তার বাউন্ডারি দিতে পারিনি। কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ধৃত সুদীপ পল্লের বিরুদ্ধে যখন মানুষ ক্ষোভ উগরে দিচ্ছেন, তখন বেলেঘাটার বাসিন্দাদের ক্ষোভের মুখে স্থানীয় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। তার তৈরি ফ্ল্যাটের ক্রেতারা এখন অথই জলে। শোচনীয় অবস্থা তাদেরও, যারা রাজু নস্করকে ইচ্ছায় বা অনিচ্ছায় প্রমোটিং এর জন্য জমি বিক্রি করেছেন। রাজু নস্কর থেকে ফ্ল্যাট পারচেজ করেছিলাম। বয়স্ক মা বাড়ি দাঁড়াতে পারবো না, সিরিয়াসলি দাঁড়াতে পারবো না। তো আমরা কোনো ডকুমেন্টস কোথায় পাবো? এরা তালা মেরে চলে গেছে। এরকমই বহু মানুষ মঙ্গলবার হাজিরা দিয়েছিলেন কলকাতা পুরসভায়। রাজু নস্করের তৈরি করা যে ফ্ল্যাটগুলোতে কলকাতা পুরসভা নোটিশ দিয়েছিল, আজ তার হিয়ারিং, এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসছেন। কলকাতায় রাজু নস্করের বিরুদ্ধে যেসব বেআইনি নির্মাণ করার অভিযোগ উঠেছে বা যেসব বেআইনি নির্মাণে রাজু নস্করের যুক্ত থাকার প্রমাণ মিলেছে, সম্প্রতি সেই সব সম্পত্তিতে তালা লাগিয়ে দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার রাজু নস্করের তরফে প্রতিনিধিরাও শুনানিতে অংশ নিয়েছিলেন। হাজির হয়েছিলেন তারাও, যারা রক্ত জল করা পয়সায় রাজু নস্করের থেকে ফ্ল্যাট কিনেছেন, আবার কারোর জমির উপরেই তৈরি হয়েছে বেআইনি নির্মাণ। আমাদের বাড়িটা সবে তৈরি হচ্ছিল, তো ওখানে একটা নোটিশ লাগিয়ে দিয়ে গেছেন, ওই জন্য আমরা এসেছি। কে তৈরি করছে? রাজু নস্কর। আপনি কি স্বেচ্ছায় জমি দিয়েছেন? আমরা জমিটা দিয়েছিলাম, নিজের বাড়ি কি কেউ ভাঙতে চায়? তো আমরা দিয়েছিলাম আর কি, ওনাকে উনিই বানিয়েছিলেন। কি আর বলবো, বলার তো কিছু নেই। শুনেছি যে এলাকায় কিছু কিছু সব হচ্ছে। না, এখন আমাদের একটা প্ল্যান পাস করেছে কি করেনি সেটা তো আমরা জানি না। আমরা বারবার বলেছি। খুব তো সমস্ত লোকেরই আছে। আর কেউ এসেছেন দূরের জেলা মুর্শিদাবাদ থেকে। কলকাতায় নিজের একটা মাথা গোজার ঠাইয়ের আশায় ফ্ল্যাট কিনেছিলেন রাজু নস্করের থেকে, কিন্তু সেখানে পুরসভার নোটিশ দেখে আতঙ্কে ছুটে এসেছেন পুরসভায়। সব রেজিস্ট্রি করা আছে, তারপরে ওই কর্পোরেশনের করা আছে, মিউটেশন করা আছে। আপনারা কতটা সমস্যায় পড়েছেন বলুন তো এই নোটিশটা পেয়ে? মুর্শিদাবাদ থেকে এসেছি আমরা, তো এমনি কলকাতা কাজে আসলে পরে হোটেলে না উঠে ফ্ল্যাটে উঠি। ওটা কি মানে রাজু নস্করকেই টাকা পেমেন্ট করে? হ্যাঁ হ্যাঁ, সব চেকে পেমেন্ট করা আছে। পুরসভা সূত্রে খবর, এদিন যারা পুরসভার শুনানিতে অংশ নেন তাদের থেকে বিভিন্ন নথি জমা নেওয়া হয়। অন্যদিকে কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের 4টি সম্পত্তির জন্য নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। এদিন আইনজীবী মারফত উত্তর দিতে আরো 7 দিন সময় চেয়েছেন তিনি। আমি 7 দিনের সময় চেয়েছি, আমি 7 দিনের মধ্যে কাগজপত্র দেবো। আশ্চর্য যেটা লাগে, সবথেকে মজার কথা হচ্ছে সুপ্রিম কোর্টে যেটা গাইডলাইন আছে 15 দিনের নোটিশের মধ্যে টাইম দেবে, সেটা দিচ্ছে না। আজকে নোটিশ দিচ্ছে, কালকে হিয়ারিং, 2 দিন আগে নোটিশ দিচ্ছে, 2 দিন পরে হিয়ারিং। কলকাতা পুরসভা সূত্রে খবর, জাভেদ খানের আরো 2টি সম্পত্তির জন্য নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করকে ঘিরে বিস্তর অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ছেন সর্বহারা এই মানুষগুলো। কোথায় যাবেন, কি করবেন? কষ্ট করে কেনা মাথার ওপর এই ছাদটুকু থাকবে কিনা তা নিয়ে বিস্তর ধোঁয়াশা, আশঙ্কা, উদ্বেগে কাটছে প্রতিটা মুহূর্ত। এরই মধ্যে শুক্রবারের পর মঙ্গলবার 4 দিনের মাথায় ফের কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি ধৃত শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে হানা দিল ইডি। গত শুক্রবার সদর দরজা বন্ধ থাকায় তালা ভেঙে লাথি মেরে দরজা খুলে ভেতরে ঢোকে ইডি। তল্লাশির পর বাড়িটি সিল করে দেয় ইডি। মঙ্গলবার সেই সিল খুলে ভেতরে ঢোকেন ইডি অফিসাররা। এদিন সকাল 11টা নাগাদ মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িতে আসেন ইডি অফিসাররা। সূত্রের দাবি, ইডির নজরে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির এই পুকুর। গোটা পুকুর সিসি ক্যামেরায় মোড়া। পুকুরের চারদিকে পুরনো পাঁচিলের ওপর 4 ফুট নতুন পাঁচিল তৈরি করা হয়েছে, তার উপর রয়েছে কাঁটাতার। প্রশ্ন উঠছে, এই পুকুরে কিছু লুকিয়েছেন কলকাতা পুলিশের ধৃত ডিসি? অতীতে মুর্শিদাবাদেরই বড়মার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যেমন পুকুরে 2টি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তেমনই কি গোপন কিছু লুকোনো রয়েছে এই পুকুরে? এই পুকুরেই কি লুকোনো রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন, যা খুঁজছেন তদন্তকারী অফিসারেরা?
শান্তনু সিনহা বিশ্বাসের এই যে বিশাল বাগান বাড়ি, এই বাগান বাড়িতে এই মুহূর্তে ইডির তল্লাশি চলছে। শান্তনু বাবুর ফোন কিন্তু এখনো পাওয়া যায়নি। এই পুকুরের মধ্যেই কি আর সেই খাজানা থাকতে পারে যেটা খুঁজতে এসেছে, অর্থাৎ ফোন? চিন্তা ভাবনা করা হচ্ছে যে ডুবুরি নামিয়ে কি এখানে তল্লাশি চালানো হবে, না পুরো জল ফেলে দিয়ে তল্লাশি চালানো হবে। তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে এই ছোট্ট একটা পুকুরকে কেন 7টা সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো মুড়ে ফেলা হয়েছিল, এবং তিনি অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু কলকাতা বা বাইরে থেকে বসে এই সম্পূর্ণ পুরো বিষয়টি দেখতো। 2-3 বছরে এই কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদে পরিণত হয়েছিল এই বাড়ি। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সদ্য প্রাক্তন পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি গৌরী বিশ্বাস কান্দি পুরসভায় প্রায় 10 বছরের কাউন্সিলর, বর্তমানে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি, যেখানে কাউন্সিলরকে সমস্যার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত 2-3 বছরে হঠাৎ করে এই বাড়ির ঢোল পাল্টে যায়। একবারে ভগ্ন অবস্থায় ছিল, আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। একটা বড় আম বাগান রয়েছে এবং আম বাগানের পাশেই কিন্তু বাড়ি কি উঁচু করে প্রাচীর ঘেরা রয়েছে। পুরনো প্রাচীর থেকে আরও প্রায় 4 ফুট, আরও 4 ফুট কিন্তু প্রাচীরটাকে উঁচু করা হয়েছে এবং তারপরে তার কাটা দেওয়া হয়েছে একেবারে সেভাবে বাড়িটিকে যাতে বাইরে থেকে কোনোভাবেই দেখা না যায়। যেটা স্থানীয় মানুষজন যেটা বলছে, রাতের অন্ধকারে এখানে গাড়ি আসতো এই জায়গাটায়। কি হতো বাড়ির মধ্যে? বাড়িতে 30টি ঘর, প্রায় সব ঘরে এসি, বসানো রয়েছে গ্রানাইট পাথর। বাড়িতে এখনো চলছে নির্মাণ কাজ, তৈরি হচ্ছে বিশাল মন্দির, রয়েছে আমবাগান। শান্তনু সিনহা বিশ্বাসের ফোন কি এখানেই রয়েছে? প্রতিবেশীরা বলছে এই পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে নিচে একটা ইট পড়ে থাকলে দেখা যেত, কিন্তু বছর 2 ধরে এই পুকুরে কোনো সাফ সুতরা হতো না, একেবারে নোংরা হয়ে রয়েছে। অর্থাৎ সেই কারণেই মনে করা হচ্ছে যে এই পুকুরের ভিতরে কিছু কি ফেলে দেওয়া হয়েছে। কেন এত নিরাপত্তা ব্যবস্থা? অর্থাৎ এখানে খোঁজ করলেই কি রহস্যের উন্মোচন হবে? গত 14 মে সোনাপাপ্পুর প্রতারণা সংক্রান্ত মামলায় ইডির হাতে গ্রেফতার হন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। আদালতে পেশ করা নথিতে ইডি দাবি করে তদন্তে নেমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি টাকা লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে, যেখানে দেখা গেছে জয় এস কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে 2.5 কোটি টাকা গেছে। জিজ্ঞাসাবাদের পর জানা যায় কান্দির এই বাড়ি সংস্কারের জন্য সেই টাকা পাঠানো হয়েছিল। সূত্রের খবর, ইডির স্ক্যানারে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের ব্যাংক ডিটেইলস। তল্লাশি অভিযানে ইডি অফিসারদের সঙ্গে ছিলেন ব্যাংকের অফিসাররা, ছিলেন একজন আমিনও। এসবের মধ্যে রবিবার ফলতার ফল বেরিয়েছে। মুখ থুবড়ে পড়েছে তৃণমূল, চুরমার হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। আর ভোটে ধাক্কার পর এবার হাইকোর্টেও ধাক্কা খেল তৃণমূলের পুষ্পা। ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের রক্ষা কবচ আর রইল না। তার অন্তর্বর্তী রক্ষা কবচের মেয়াদ বাড়ালো না কলকাতা হাইকোর্ট। ফলে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপের ক্ষেত্রে রইল না কোনো আইনি বাধা। নির্বাচনের জন্য কোনো নথি না দেখেই 26 মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল। ভোট মিটে গেছে, এখন রক্ষা কবচ কেন প্রয়োজন? মন্তব্য করলেন বিচারপতি পার্থসারথী সেন। আজকে আদালত বুঝেছেন যে জাহাঙ্গীর খানের কোনো প্রকার রক্ষা কবচ দেওয়া উচিত নয়, ফলে খুব স্বাভাবিকভাবেই আদালত সেই রক্ষা কবচ প্রত্যাহার করেছেন। এই মানুষটির বিরুদ্ধে অভিযোগ কি কি? এলাকায় সন্ত্রাস কায়েম করা, ত্রাস সৃষ্টি করা, এই ধরনের যারা প্রভাবশালী তারা যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারে, তারা যে কোনো সময় উইটনেসদের ভয় দেখাতে পারে। ফলে সেই অ্যাঙ্গেল থেকে নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা এবং তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক চাইলেই তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করতে পারেন। মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিদের আদেশ অনুসারেই তিনি করেছেন, যার জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তাকে যে গ্রেপ্তার না করার আদেশ ছিল সেটার দিন শেষ হয়ে গিয়েছে, এখন তাকে গ্রেপ্তারও করা যাবে। তদন্ত করতে তো আগেও বাধা ছিল না, আর যখন এফআইআর হয়েছে তদন্ত হবে। অতএব তদন্ত হয়ে তার বিরুদ্ধে যদি প্রমাণ পাওয়া যায় তাকে গ্রেপ্তার করা হবে, তাকে কোর্টে তোলা হবে। কোর্টে প্রমাণগুলো পুলিশ যেগুলো হাজির করবেন, প্রসিকিউটররা যদি জজ সাহেবদের সন্তুষ্ট করতে পারেন তাহলে তাদের সাজাও হবে। একদিকে আইন শৃঙ্খলা ব্যবস্থার হাল ফেরাতে একের পর এক কড়া পদক্ষেপ,
অন্যদিকে সাধারণ মানুষের সুবিধার্থ প্রকল্প নিয়েও নানা ঘোষণা চলছে। সরকারিভাবে অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগেই। এবার এই প্রকল্পের ফর্ম প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, বুধবার থেকেই রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া, শুরু হবে ফর্ম প্রকাশ। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। অন্নপূর্ণা প্রকল্পে মাসিক ৩,০০০ টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়স সীমা হতে হবে 25 থেকে 60 বছর। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন। এরই মধ্যে গরিবদের পাতে মাছ তুলে দিতে উদ্যোগী নতুন সরকার। বুধবারই প্রকাশিত হবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। এরই মধ্যে গরিবদের পাতে মাছ তুলে দিতেও উদ্যোগী হলো রাজ্যের নতুন সরকার। 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। কথায় আছে মাছে ভাতে বাঙালি। এবার থেকে মা ক্যান্টিনে 5 টাকার প্লেটে থাকবে মাছও। সপ্তাহে 2 দিন মিলবে এই মেনু। আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের মা ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনগুলোতে 367টা, তাই তো অ্যাপ্রক্স 400-র কাছাকাছি সংখ্যা আপাতত এই থাকছে। সেখানে আমরা 2 দিন করে মাছ খাওয়াবো, সপ্তাহে 2 দিন করে মাছ খাওয়াবো, 5 টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি। তৃণমূল আমলে শুরু হয় মা ক্যান্টিন। 5 টাকায় প্রতিদিন দেওয়া হতো ডিম ভাত। একদিকে যখন গরিবদের 5 টাকায় মাছ ভাত খাওয়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার, অন্যদিকে তখন আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন কর্মসূচি। আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেল্পলাইনের মাধ্যমে অভাব অভিযোগ জানাতে পারতেন সাধারণ মানুষ। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে আপনার সরকারকে বলুন। আমাদের সরকার, আপনাদের সরকার, আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় আমরা নাম দিচ্ছি আপনার সরকারকে বলুন। আর পুরনো যে নাম্বার ছিল ও নাম্বারেরও বদল আসছে। এই সংক্রান্ত বিস্তারিত যেদিন আমরা লঞ্চ করব সেই দিন আপনাদেরকে নাম্বার জানাবো। নামটা আমি আজকেই জানিয়ে দিলাম, আপনার সরকারকে বলুন। মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শ চেয়েছিল, তিনি এই নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি। প্রশাসনিক মিটিং আজকে আমাদের 6 জন এমএলএ, কাকলি ঘোষ দস্তিদারের মতো সিনিয়র একজন মাল্টিপল টাইম এমপি, তারা প্রশাসনিক মিটিংয়ে ছিলেন। আমি এবং সন্দীপন খুব কোলাকুলি, যেদিন প্রশাসনিক মিটিং হবে আমরা থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেখানে থাকবেন, আমি বিরোধী এমএলএ হিসেবে তার কাছে আজ কেন, এর পরেও যাব। তৃণমূলের মধ্যেই 2টি গোষ্ঠী তৈরি হতে পারে। 20 জন সাংসদ, কেন্দ্রীয় বিজেপি এবং রাজ্য নেতৃত্ব শুভেন্দুবাবু এবং শ্রমিকদের যদি দরজা খুলে দেয়, 20 জন সাংসদ আসতে প্রস্তুত। বুধবার মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। আপাত দৃষ্টিতে দেখলে এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই, এটাই নর্মাল। দেশের অন্যান্য রাজ্যে উন্নতির জন্য শাসক বিরোধী এক মঞ্চেই বসে, কিন্তু পশ্চিমবঙ্গে তা হয় না। তাই এই দৃশ্য অনেককেই চমকে দিয়েছে। কল্যাণীর সেই প্রশাসনিক সভার পর বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসুর সঙ্গে।
উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তাপস রায়, শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার বিভিন্ন কমিটি তৈরি ও আগামী দিনের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বৈঠকের মাঝে হঠাৎ করে উপস্থিত হন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টারির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। বৈঠক থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন ঋতব্রত। শাসক বিরোধী একসঙ্গে কাজ করবে, মুখ্যমন্ত্রী বিরোধী নেতারা একসঙ্গে কথা বলবেন, কিন্তু আমাদের রাজ্যে এটা দীর্ঘদিন ধরে না হওয়ার ফলে এটা একটা বিরল মনে হয়। আপনি ঠিকই বলেছেন, 15 বছর ধরে যেহেতু এটা হয়নি, এটা যেহেতু দেখতে বাংলা অভ্যস্ত নয়। ইনফ্যাক্ট আমি, সন্দীপন এবং আমাদের মতো অনেক বিধায়কও মনে করেছিলেন যে আমরা ডাক পাবো না, কেননা যা 15 বছর হয়েছে তাতে ডাক পাওয়ার কথা ছিল না। স্পিকার নির্বাচন হয়, আমরা ছিলাম, কিন্তু সেদিন মাননীয় স্পিকার কাস্টোডিয়ান অফ দি হাউস, তার সঙ্গে দেখার কোনো সুযোগ হয়নি। আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। গেট ক্র্যাশ করে তো ঢোকা যায় না, উচিত নয়। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গেট ক্র্যাশিং ইজ ভেরি ব্যাড। তো স্বাভাবিকভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে 2 মিনিটের মধ্যেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এবং 15 মিনিটের বেশি সময় ছিল। হ্যাঁ, আমাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে, সৌজন্য বিনিময় হয়েছে। সৌজন্য বিনিময়ের সময় উনি আমাদের থেকে গঠনমূলক বিরোধিতার ভূমিকা আশা করেছেন। বিরোধীর ভূমিকা আমরা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন, বিজেপির আরও বরিষ্ঠ নেতারা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দিল্লিতেও তার 40 সেকেন্ডের একটা সাক্ষাৎকার হয়েছিল। তখনও তিনি যে কথা বলেছেন, আজকেও একই কথা বলেছেন যে বিরোধিতার জায়গায় থাকুক, এবং আমরাও তাতে একমত, আমি এবং সন্দীপন। ওই হাউসের ভেতর, হাউসটা যদি অ্যাম্ফি থিয়েটার হয়, গলযোদ্ধার মতোই লড়াই করব, গ্ল্যাডিয়েটারের মতো লড়াই করব, কিন্তু বাইরেও লড়াই করব। গভর্নমেন্টের যে পলিসির বিরোধী আমরা, অ্যান্টি পিপল পলিসি, তার বিরোধিতা করব। কিন্তু রাজ্যের উন্নয়নের প্রশ্নে, ডেভেলপমেন্টের প্রশ্নে, এবং হাউস বিলংস টু দ্য অপোজিশন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম দিনই বলেছেন 50% টাইম অপোজিশনকে দেওয়া হবে। আমরা এটারও সাধুবাদ জানাই। এবং দেখুন, এই প্রশাসনিক মিটিং, আজকে আমাদের 6 জন এমএলএ, কাকলি ঘোষদস্তুদের মতো সিনিয়র একজন মাল্টিপল টাইম এমপি, তারা প্রশাসনিক মিটিংয়ে ছিলেন। আমি এবং সন্দীপন খুব খোলাখুলি, যেদিন প্রশাসনিক মিটিং হবে আমরা থাকবো। কালকে আমার একটা ওখানে গভর্নমেন্ট হসপিটালে একটা মিটিং সরকার আমায় ডেকেছে, আমি সেখানে অবশ্যই থাকবো। কেননা দেখুন, বিরোধিতার জায়গায়, কিন্তু যেটা গঠনমূলক, এবং অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য ওয়ার্ল্ড ব্লাইন্ড। একটা চোখের বদলে একটা চোখ, 15 বছর ডাকা হয়নি, তো কেউ যদি সেই ভুলটা শুধরোতে চান, তাকে তো ওয়েলকাম করা উচিত। প্রায় 15 মিনিট এখানেই ছিলেন 2 তৃণমূল বিধায়ক। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কোনো দলের বা যে কোনো সংগঠনে পরিবেশটা এমন হওয়া উচিত যেখানে সবাই সব রকম কথা বলতে পারবে। কদিন আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি করেছিল। এর আগেই দলীয় বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই দাবি করেছিলেন ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো তৃণমূল প্রার্থী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানকে বহিষ্কার করা হোক। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গও টেনে এনেছিলেন তিনি। ফলতার নির্বাচন যখন ক্যান্সেল হয়নি, তখন আমরা শুনেছি যে জাহাঙ্গীর, খুব সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না, এই প্রশ্ন তুলেছিলেন এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহাও। সেই সঙ্গে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে না যাওয়ার কারণ কি? এখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে তো এর আগে যখনই ডেকেছে আমি গেছি। আজকের মিটিংটা আমার ভুলে গেছিলাম, তাই যেতে পারিনি। মাননীয় অধ্যক্ষর কাছে সময় চেয়েছিলাম তার সাথে দেখা করার জন্য। আমি এবং ঋতব্রত ব্যানার্জি, আমরা দুজনে সদ্য নির্বাচিত সদস্য এই বিধানসভার, আর তিনি কাস্টোডিয়ান অফ দি হাউস। তো তার সাথে দেখা করার জন্যে, তার সাথে একটু পরিচয় করার জন্যে, একটু সৌজন্য বিনিময় করার জন্যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। সেই অ্যাপয়েন্টমেন্টটা তিনি আমাদেরকে দেন। আমরা তার সাথে দেখা করতে যাই। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, তার সাথে সৌজন্য বিনিময় হয়েছে। তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। একটা সময় আমি তারই নেতৃত্বে যুবর সংগঠন করতাম। তো তার সাথে তো আমার দীর্ঘদিনের পরিচয় যেই ব্যক্তির সাথে দীর্ঘদিনের পরিচয়, দেখা হলে তার সাথে সৌজন্য হবে। এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেখানে থাকবেন, আমি বিরোধী এমএলএ হিসেবে তার কাছে আজ কেন, এর পরেও যাব। বিভিন্ন দাবি নিয়ে আমার কনস্টিটুয়েন্সির আমি তার কাছে যাব, কারণ সরকার এবং বিরোধী দুজনের যৌথ উদ্যোগেই রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে।
মঙ্গলবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের সেই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। কিছু কি তাহলে ঘটতে চলেছে? প্রশান্ত বর্মন সেই ভিডিও মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও ও ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে আসছিল। পরতে পরতে নাটক। প্রথমে বেপরোয়া গতিতে র্যাশ ড্রাইভিং, পথচারীকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা, তারপর ফিল্মি কায়দায় ঘাতক গাড়িকে ধাওয়া করে প্রত্যক্ষদর্শী এক স্কুটি চালকের আটকে দেওয়া। সোমবার রাতে এমনই ঘটনা ঘটল ইকোপার্ক থানা নিউ টাউনে। গোটা ঘটনায় নাটকীয় মোড় নিল গাড়ি চালকের পরিচয় সামনে আসার পর। এই সেই ভিডিও প্রশান্ত বর্মন, সেই ভিডিও দুর্নীতিগ্রস্ত, ড্রিঙ্ক করে যাচ্ছে মেহকি পাঞ্জাবের সামনে দিয়ে। এই যে অভিযোগ, পথচারীকে যে গাড়ি ধাক্কা মারে তার স্টিয়ারিং যার হাতে ছিল তিনি প্রশান্ত বর্মন। জলপাইগুড়ি রাজগঞ্জের অপসারিত ভিডিও। এই প্রশান্ত বর্মনই দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত। সেই মামলায় পুলিশের চার্জশিটে তাকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তা তিনি করেননি। প্রত্যক্ষদর্শীর দাবি, এই অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনই সোমবার রাত 10টা নাগাদ নিউ টাউনে একটি গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীর দাবি, টাল সামলাতে না পেরে গাড়িটি একজন পথচারীকে ধাক্কা মারে। রাস্তার একদিকে ছিটকে পড়ে যান তিনি। তারপরই স্কুটি চালক এক প্রত্যক্ষদর্শী গাড়িটিকে ধাওয়া করে আটকে দেন। এত পরিমাণে ড্রিঙ্ক করেছে যে গাড়ির কন্ট্রোল নেই ওনার হাতে। উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। উনি ধাক্কা মারার পরেও বুঝতে পারছেন যে ধাক্কা মেরেছেন, তারপরে উনি বেরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ছুটে এসে উনার সামনে স্কুটি লাগিয়েছি, উনাকে আটকেছি, পুলিশদেরকে ডেকেছি। ইনি সেই দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন এবং ড্রাং বয়, ফুললি ড্রাং বয়। আমি বলবো টেস্ট করুন, একবার টেস্ট করুন, উনার অ্যালকোহল টেস্ট করুন একবার। তো হঠাৎ করে একজন আমার গাড়িতে স্কুটির উপরে, স্কুটিতে আমি বসে আছি, আমার উপরে এসে পড়লো। স্কুটিটা হালকা কাত হয়ে গেল, দেখছি একটা গাড়ি জোর গতিতে বেরিয়ে যাচ্ছে। তো যে ধাক্কা খেয়ে আমার উপরে পড়লো, তার পাশে থাকা যে ছিল, সে আমাকে দাদা ধরো। আমি স্কুটিটাকে স্টার্ট করে সোজা যাই, তা করতে করতে ওই গ্রিন সিগন্যালটা রেড হয়ে যায় এবং গাড়ি তখন থেমে যায়। আমি গাড়ি থেমে যায়, আমি গাড়িটার সামনে আমার স্কুটিটা গিয়ে লাগাই। এরপর প্রত্যক্ষদর্শী যুবককেও কার্যত শাসাতে দেখা যায় অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনকে। ওই দিন শেষ দাদা, ওই দিন শেষ আর নেই। ওই দিন শেষ দাদা, ওই দিন নেই, দাদাগিরি দিন শেষ। অনেক করেছেন, অনেক করেছেন। করাপ্টেড। আমি, আমাকে চেনেন? আমার নাম কি? আমার নাম কি? কি নাম আছে আমার? তুমি একটু শান্ত থাকো। ড্রিঙ্ক করে এত ভুলভাল বকলে হবে না। কিভাবে ধাক্কা মেরে চলে যাচ্ছিলেন সেটা বলেন। আপনার বিবেক আছে, মানসিকতা আছে? আপনি দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। আমরা যদি না ছুটে এসে ধরতাম, আপনি চলে যেতেন। মানে ইনডিরেক্টলি ভাবে একটা অন্য ইঙ্গিত দিচ্ছিল, মানে একটা হুমকি টাইপের। আপনারা তো দেখেছেন, প্রচুর প্রচুর ড্রিঙ্ক করেছিল, মুখ দিয়ে রীতিমতো গন্ধ বেরোচ্ছিল। আমি যখন এই প্রশ্নটা যখন মানে বলি যে প্রচুর খেয়ে যে ড্রিঙ্ক করেছে প্রচুর, তখন তো এই যে মুখে মাস্ক লাগানোর চেষ্টা করছিল। তারপরে বললাম যে লজ্জা পেয়ে মুখে মাস্ক লাগাচ্ছে, তারপরে তো মাস্কটা খুলে দিল আবার। উনি যে ধাক্কা মেরেছিলেন, প্রথমে কি ওটা স্বীকার করছিলেন না যে উনি ওই পথচারীকে ধাক্কা মেরেছেন? মানে স্বীকারকে হ্যাঁ বা না কোনো কিছুই বলছেন না। মানে উনি ওই বিষয়টা উনি উত্তর দিতেই চাইছেন না। আমি অবশ্য যখন প্রথম ভিডিও করতে করতে যখন বুঝে যায় প্রশান্ত বর্মন, তখন তো অবাক। এরই মধ্যে ঘটনাস্থলে চলে আসে ইকোপার্ক থানার পুলিশ ও কর্তব্যরত ট্রাফিক কর্মীরা। ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন। হ্যালো, আপনার সঙ্গে আমরা ভদ্র দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে আসো না, মদ খেয়েছে কিন্তু চেক করতে দেবে না, ড্রিঙ্ক করেছে কিন্তু চেক করতে দিচ্ছে না। অফিসারের কথা শুনছেন না কেন? আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। আপনি যেটা বলছেন, আপনি অ্যালকোহল ফুটাবেন, অ্যালকোহলের ইয়েটা করুন, ফুটা দেন আপনি, আমি কেন ফুটা দেবেন? ফুটাবেন না বলছেন, ফুটাবেন না কেন? আপনি ফুটাবেন না কেন? স্যাররা চাইছে ড্রিঙ্ক টেস্ট করবে, কিন্তু টেস্ট করতে দিবেন না। চাবিটা দেন, গাড়িটা যাবে তো। গাড়ি তো আমরা চাবি আছে স্যার, চাবি আছে, চাবি আছে। এরপর অভিযুক্ত অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনকে আটক করে ইকোপার্ক থানার পুলিশ। তার গাড়িও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে ইকোপার্ক থানায় আনা হয় তাকে। এরপর সকালে গ্রেফতার হন অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন। এই মুহূর্তে অ্যারেস্ট করে তাকে যে কোর্টে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মূলত গতকাল রাতে থার গাড়িতে ইনটক্সিকেটেড অবস্থায় তিনি যে কাণ্ড নিউ টাউনে ঘটিয়েছেন তার প্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছেন। প্রশান্ত বাবু,
আপনার এগেইনস্টে তো ওয়ারেন্ট আছে। অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। বারাসাত আদালতে তোলা হলে তাকে জামিন দেয় আদালত। প্রশান্ত বাবু, আপনার এগেইনস্টে তো ওয়ারেন্ট আছে। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা, কিন্তু শেষমেশ পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। প্রত্যক্ষদর্শীর তৎপরতায় শেষমেশ গ্রেপ্তার। সোমবার রাতে এই ঘটনায় জলপাইগুড়ি রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন গ্রেপ্তার হতেই মুখ খুলেছেন আগে যে খুনের ঘটনায় তিনি অভিযুক্ত সেই নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার স্ত্রী। আমার স্বামীকে যে কলবল করে মেরেছে ওর সেমিতি শাস্তি হোক। সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, নতুন সরকার বিজেপি আসিবা পরে এই কাজটা হয়েছে, তেমন করি আমি বহুত খুশি হচ্ছি। যদিও খুনের ঘটনায় নয়, সোমবার রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা মারার ঘটনাতেই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশান্ত বর্মন অ্যারেস্ট হয়েছেন এবং এই মুহূর্তে সরাসরি আমরা যে ছবি দেখাচ্ছি প্রশান্ত বর্মনকে নিয়ে পুলিশ আধিকারিকরা এখন কিন্তু বেরোচ্ছেন। মূলত এখনো পর্যন্ত বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল রাতে তিনি যে র্যাশ ড্রাইভিং করেছেন সেই মামলাতে তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। অপসারিত বিডিও প্রশান্ত বর্মন গ্রেপ্তার হতেই ফের একবার সামনে চলে এসেছে তার বিরুদ্ধে থাকা পুরনো অভিযোগ। 2025 সালে 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তি দত্তাবাদে ভাড়া বাড়িতে সোনার দোকান চালাতেন। পরিবারের তরফে অপহরণ করে খুনের অভিযোগ তোলা হয়। সেই অভিযোগে নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। তদন্তে নেমে তৎকালীন বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যার পর বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত, কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায়। গত বছরের 22শে ডিসেম্বর নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সময় পেরিয়ে গেলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন, বরং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তবে সেখানেও ধাক্কা খান তৎকালীন বিডিও। এবছরে 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর বিডিও পদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও আত্মসমর্পণ করেননি তিনি। সেই মামলায় ফেব্রুয়ারি মাসে চার্জশিটও দিয়েছে পুলিশ। তাতে 5 জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে, আর প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে উল্লেখ করা হয়েছে পলাতক হিসেবে। সেই পলাতক এবং অপসারিত বিডিওকেই সোমবার রাতে রাস্তায় গাড়ি দিয়ে ধাক্কা মারার ঘটনায় গ্রেপ্তার করে ইকোপার্ক থানার পুলিশ। প্রশান্ত বর্মন গ্রেফতার হয়েছেন, রাজগঞ্জের বিডিওকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রাতে যে ঘটনা বিশ্ব বাংলা সরণি ইকোপার্ক পুলিশ স্টেশনের সামনে ঘটেছে সেই মামলাতে প্রশান্ত বর্মন অ্যারেস্ট হয়েছেন। এর আগে যে কাণ্ড তিনি ঘটিয়েছিলেন স্বপন কামিল্লা মার্ডার কেসের মূল অভিযুক্ত এই প্রশান্ত বর্মন সেই মামলায় দীর্ঘদিন পলাতক অবস্থায় ছিলেন। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ছিল যে তাহলে কি পুরনো মামলাতে পুলিশ গ্রেফতার করলো? বিধাননগর কমিশনারেট বলছে পুরনো মামলা বিধাননগর ডিডির মামলা, সেটা বিধাননগর গোয়েন্দা পুলিশ সেই মামলা করছে। বিজেপি সরকারকে আমি বলবি যে তাকে কঠোর শাস্তি দিতে, সব প্রশাসন কাছে আমি আবেদন করব তাকে কঠোর শাস্তি দিতে। এরকম ভুল আও যেটি ভিডিও হয়েকি এরকম ভুল করেছে এরকম আও কোনোদিন কাহারি সাথে এমনি যেন অন্যায় ন করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে আমার স্বামীকে যে কলবল করি ও ভিডিও মেরেছে, ভিডিওকে যেন সারা জীবন ছাড়তে না। শুধু নিহতের স্ত্রী নন, অপসারিত বিডিও গ্রেপ্তার হবার পর মুখ খুলতে শুরু করেছেন আরও অনেকে। যেমন ইনি জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার বাসিন্দা দিলীপ দাস, পেশায় ঠিকাদার। তার অভিযোগ পাওনা 29 লক্ষ টাকা এখনো মেলেনি। মানে গ্রেপ্তার তো হয়েছে, খুশি তো এমনি আছি, কিন্তু ওর যে কি মানে ওর যা ক্ষমতা তাতে তো ধরেন এই কেসে যদি ওর মার্ডার কেসে যদি না হয় তাহলে তো আবার জামিন পেয়ে যাবে, আজকেই পেয়ে যেতে পারে। আবার তাই অত্যাচার, তো মস্তান লোক, তো গুন্ডা লোক না, ওটা আমরা তো ভয়ে ওর আতঙ্কে তো আসি। আপনি কি কাজ করেছিলেন এখানে? আমি যে ঠিকাদের ওই যে বিল্ডিং এর কাজ করেছিলাম, সামনেই আছে বিল্ডিংটা, আরো আপনার জলের কাজ করেছিলাম, ওগুলো পয়সা দেয়নি, এটা দেয়নি, স্কুল রিপেয়ারিং এর পয়সা দেয়নি। কত টাকা আপনি পান? আমি যেটা কেস করেছিলাম 29 লক্ষের উপরে আছে আর কি। ওকে তো আরো আগে তোলা দরকার ছিল,
এই সরকার বলে কিন্তু উঠলো, অন্য সরকার হলে বিগত দিনের সরকারকে দেখেছি মাথায় হাত দিয়ে রেখে দিয়েছিল, জামাই আদরে রেখে দিয়েছিল তাকে, তার জন্য নীলবাতি জ্বালানোর গাড়ি ছিল, এই সমস্ত ব্যাপার করে তাকে ঘুরিয়ে বেড়াতো, এখান থেকে পুরো কালেকশন করতো, পাঠিয়ে দিত ওখানে। এটাই তো ছিল ভিডিও। কি করে ভিডিও হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি। যখন হয়েছে পূর্ণ তদন্ত হবে এবং উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে, আমার এইটুকুই মনে হয়। কেউ রয়েছেন বিচার পাওয়ার আশায়, আবার কেউ রয়েছেন আতঙ্কে। যদিও বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার ঘটনায় অপসারিত ভিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিন বারাসাত আদালতে তাকে তোলা হলে জামিন দেন বিচারক। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।